হ্যাঁ, শোনা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ, স্লাইডও দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ট্রেসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসটি অর্গানাইজ করা হয়েছে। আহ, আমরা আজকে কথা বলবো মূলত প্রজেক্ট ম্যানেজমেন্ট উইথ মাইক্রোসফট প্রজেক্ট নিয়ে। সো এটা একটা আসলে বাংলাদেশ বা এবং এশিয়ার বা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে প্রজেক্ট প্ল্যানিং এর জন্য সবচেয়ে বেশি ইউজড একটি সফটওয়্যার মাইক্রোসফট প্রজেক্ট। তো আমরা মাইক্রোসফট প্রজেক্টের মাধ্যমে কিভাবে প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারি বা প্রজেক্ট প্ল্যানিং করতে পারি এবং প্রজেক্টের সাকসেসফুল প্রজেক্ট ম্যানেজমেন্টে মাইক্রোসফট প্রজেক্ট কি কি ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে আমাদের আসলে কোর্সটা ডিজাইন করা হয়েছে এবং আমরা সেভাবে আগানোর চেষ্টা করি আসলে। কোর্সের স্টার্টিং ক্লাসের আজকে স্টার্টিং এ আমি একটু থ্রি সি সম্পর্কে বলি, যে আপনারা হয়তো অনেকেই জানেন থ্রি সি একটা লং টাইম ধরে আসলে এই ধরনের ট্রেনিং দিয়ে থাকতেছেন। আমাদের স্পেশালি সিভিল এবং আদার যে ইঞ্জিনিয়ারিং ফিল্ড গুলো আছে সেখানে থ্রি সি আমাদের ইনস্টিটিউশন পড়াশোনার বাইরেও কিছু যে সফটওয়্যার স্কিল বা প্রফেশনাল স্কিল গুলো প্রয়োজন সেই স্কিল গুলো নিয়ে তারা কাজ করতেছে এবং বিভিন্ন ট্রেনিং দিচ্ছে জিও টেকনিক্যাল, অটোক্যাড, টেকলা স্ট্রাকচার সহ এবং মাইক্রোসফট প্রজেক্ট ফাইন, জিও টেকনিক্যাল ফাউন্ডেশন, আচ্ছা পিএমপিও সহ ব্রিজ ডিজাইন এবং লটস অফ প্রোগ্রাম তারা লঞ্চ করতেছে। এবং তারই ধারাবাহিকতায় মাইক্রোসফট প্রজেক্ট ম্যানেজমেন্ট উইথ এমএস প্রজেক্ট একটি কোর্স, এবং সেই কোর্সের আজকে হচ্ছে আমরা একটা ওরিয়েন্টেশন করতে যাচ্ছি। আমি ইনস্ট্রাক্টর হিসেবে এই কোর্সে আছি। আমি অলরেডি আমরা গত একটা ব্যাচ শেষ করেছি এবং এটা আমাদের মানে আমরা করতে যাচ্ছি। এবং আমি আছি বর্তমানে প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের 8টা প্যাকেজ আছে। সেখানে আমরা হচ্ছে আমাদের কোম্পানি 2টা প্যাকেজ পেয়েছে এবং আমি এতদিন আসলে একটা প্যাকেজই দেখতাম এবং রিসেন্ট আমি হচ্ছে প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে টোটাল 2টা প্রজেক্টই আসলে আমরা একটা কন্ট্রাক্ট এবং প্ল্যানিং টিম করা হয়েছে, সেখানে লিড হিসাবে থাকবো এবং এই 2টা প্রজেক্টই এখন থেকে 2টা প্রজেক্টই দেখা হবে আমাদের। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট টোটাল হচ্ছে 8টা প্যাকেজ। সো আমি হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং এবং কন্ট্রোল নিয়ে অলমোস্ট সিক্স ইয়ার প্লাস কাজ করতেছি প্রজেক্ট প্ল্যানিং নিয়ে, এবং লাস্ট 3 থেকে 4 বছর একদম ডেডিকেটেডলি প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। তো আমার সম্পর্কে একটু বলি আর কি, আমি কোথায় কাজ করতেছি। এবং এর আগে আমি ছিলাম প্রজেক্ট প্রোগ্রেস মনিটর ইঞ্জিনিয়ার হিসেবে স্যামসাং S1 কর্পোরেশনে ছিলাম। আমি হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রজেক্টে। এই পূর্বে আমি মার্স ইন্টারন্যাশনাল লিমিটেডে ছিলাম, যেখানে মূলত বিভিন্ন ঢাকা ডিপিডিসি এবং বিভিন্ন সাব স্টেশন কোম্পানি এবং মিরেশ্বরে কোস্টাল ইমবেটমেন্ট প্রজেক্টে ছিলাম, যেটা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এবং ডিপিডিসি এবং পাওয়ার সেক্টরে আছে কিছু, এবং যেখানে কনসালটেন্ট হিসেবে ছিল কোপকো এবং গোপা। এছাড়া আমি এর আগে ছিলাম জুনিয়র প্ল্যানিং ইঞ্জিনিয়ার বিষয়ে ত্রিমাত্রিক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, যেটা একটি ইন্টেরিয়র এবং কনস্ট্রাকশন ফার্ম, লোকাল ফার্ম। সেখানে আমি জুনিয়র প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি। সো অলমোস্ট 6 ইয়ার্স প্লাস আমি আছি এখানে প্ল্যানিং সেক্টরে আসলে বা প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আসলে কাজ করতেছি। আমার কিছু ট্রেনিং আমরা একটু বলতে চাচ্ছি আসলে। আমি হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল PMP 35 PDO যে প্রিপারেশন কোর্সটা আছে সেটা রোসেটা টেকনোলজি থেকে শেষ করেছি। এছাড়াও ইন্টেন্সিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস, এক্সেল, মাইক্রোসফট প্রজেক্ট এবং প্রাইমারি P6 যেটা প্রজেক্ট হারবার, এবং স্মার্ট PM ট্রেনিং, এবং ওরাকল প্রাইমারি এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট মাইক্রোসফট প্রজেক্ট এন্ড প্রাইমারি P6, যেটা আমি আসলে 3C থেকেই করেছি 2022-এ। আহ এছাড়াও আমি বর্তমানে মাস্টার্স করতেছি কনস্ট্রাকশন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে খুলনা ইউনিভার্সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। আমার গ্রাজুয়েশন ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আমার এখানে ফোন নাম্বার এবং ইমেল এবং লিঙ্কডইন প্রোফাইল শেয়ার করা আছে, আপনারা চাইলে কানেক্ট পেতে পারবেন বা কোনো প্রয়োজনে জিজ্ঞাসা, কোনো ইনকোয়ারি থাকলে। আর তামিদ ভাই তো আছেনই এই প্রজেক্ট রিলেটেড বা 3C রিলেটেড যে কোনো সাপোর্টে আছেন। তো আমরা আজকে যে ওরিয়েন্টেশনটা সেট করেছি সেই ওরিয়েন্টেশনে আমরা মূলত চারটা মোটা দাগে চারটা আসলে সেশনে করার চেষ্টা করেছি। প্রথম দিকে আমরা আলোচনা করার চেষ্টা করব আসলে আমরা যেহেতু প্রজেক্ট, আমরা কোর্সের মডিউলের নামই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট উইথ মাইক্রোসফট প্রজেক্ট। সো প্রজেক্ট আসলে কি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কি,
এবং প্রজেক্ট ম্যানেজমেন্টটা আমরা কি কি প্রসেস গ্রুপে মেনটেন করি এবং কি কি নলেজ এরিয়া প্রয়োজন আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং এই প্রজেক্টের যে নলেজ এরিয়া এবং যে প্রসেস গ্রুপ আছে এইটা কিভাবে একে অপরকে ইন্টারসেক্ট করে বা এইটার কিভাবে ম্যাপিং করে আমরা কাজ করবো, এবং প্রজেক্টের যে ট্রিপল কনস্ট্রেন্ট আছে তো প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বাইবেল অ্যাকচুয়ালি ঠিক না, প্রজেক্ট ম্যানেজমেন্টের যে আমাদের যে গোল আলটিমেট নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমাদের প্রজেক্টটা হ্যান্ড ওভার করে নির্দিষ্ট বাজেটে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং কোয়ালিটিফুল একটা প্রজেক্ট হ্যান্ড ওভার দেওয়া। সো এই যে তিনটা যে কনস্ট্রেন্ট আছে এই যে ট্রিপল কনস্ট্রেন্টটা আমরা জানার চেষ্টা করব। এছাড়া জানার চেষ্টা করবো যে আসলে প্রজেক্ট প্ল্যানিংটা আসলে কি, এবং প্রজেক্ট প্ল্যানিং এ প্রজেক্ট ম্যানেজমেন্টে প্ল্যানিং এর আসলে গুরুত্বটা কতটুকু। আসলে একটা প্রজেক্ট আমরা বলতেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট যদি করতে চাই সেখানে প্ল্যানিং এর আসলে কোনো গুরুত্ব আছে কিনা। আমরা যে প্রসেস গ্রুপের কথা বলতেছি বা নলেজ এরিয়ার কথা বলতেছি, প্রসেস গ্রুপ এরিয়ার মধ্যে আমরা একটা এরিয়া হচ্ছে প্ল্যানিং। আমাদের টোটাল প্রসেস এরিয়া আছে পাঁচটা: ইনিশিয়েশন, প্ল্যানিং, মনিটরিং, কন্ট্রোলিং, ক্লোজিং। সো যে পাঁচটা প্রসেস গ্রুপ আছে তার মধ্যে একটা প্রসেস গ্রুপ আছে প্ল্যানিং, এবং যে 49 প্রসেস গ্রুপ আছে 49 প্রসেস গ্রুপে প্ল্যানিং বা শিডিউলিং যেটা আছে সেটা একটা। সো আমরা জানার চেষ্টা করবো যে সো এই প্ল্যানিংটা কতটা গুরুত্বপূর্ণ আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য। প্ল্যানিং ছাড়াও তো কাজ হচ্ছে বা হয়, তাহলে কেন প্রজেক্ট প্ল্যানিংটা কেন ইম্পর্টেন্ট, প্ল্যানিংটা থাকাতে কি কি সুবিধা হচ্ছে। এবং আমরা যেহেতু এই মাইক্রোসফট প্রজেক্টটা দিয়ে আসলে এই প্ল্যানিংটা করবো, তাহলে মাইক্রোসফট প্রজেক্ট সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো আজকে। এবং প্রজেক্টের যে রিকোয়ারমেন্টস স্কোপ আছে, আমরা যে প্রজেক্ট কনস্ট্রাকশন প্রজেক্টটা ম্যানেজমেন্ট করব, আমরা যদি প্রজেক্টের রিকোয়ারমেন্টটা না জানি বা আমরা প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট আছে ক্লায়েন্ট কি চায় সেই রিকোয়ারমেন্টটা ডিফাইন করা বা ডাব্লিউবিএস টা কি আসলে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বা ডাব্লিউবিএস টা কি সেটা জানার চেষ্টা করি। এছাড়া আমাদের কোর্সে আমরা আরো কিছু রাখার চেষ্টা করছি, শিডিউলিং যে টেকনিক্স গুলো আছে, হয়তো আমাদের আসলে টোটাল যে কয়েকটা সেশন হবে অত ডিটেলস তো আসলে আজকে আমি যতটা আর কি সম্ভব দেখানোর চেষ্টা করবো। গ্যান চার্ট কি, সিপিএম কি, ক্রিটিক্যাল পাথ মেথড, পার্ট রিসোর্স এবং কস্ট প্ল্যানিংটা কি, রিসোর্স অ্যালোকেশন এন্ড লেভেলিং, মনিটর এন্ড কন্ট্রোলিং, কস্ট এন্ড বাজেট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ড্যাশবোর্ড এন্ড রিপোর্টিং। আমাদের প্রজেক্ট প্ল্যানিং করলাম, আমাদের রিপোর্টিংটা অনেক ইম্পর্টেন্ট প্ল্যানিং প্ল্যানিং ডিপার্টমেন্টে বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে। কিন্তু আমরা কিভাবে রিপোর্টিং গুলো করতে পারি, কিভাবে ড্যাশবোর্ড গুলা প্রয়োজন, আমাদের টপ ম্যানেজমেন্ট কি চায় আসলে, কারণ আমাদের প্ল্যানিং ইঞ্জিনিয়ার যারা কাজ করি বা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে যারা করি তারা একটু ক্লোজ ম্যানেজমেন্টের সাথে কাজ করি, হয়তো প্রজেক্ট ম্যানেজারের সাথে কাজ করি, বা হচ্ছে যারা টিম লিডার থাকে বা ডেপুটি প্রজেক্ট ম্যানেজার যিনি বা যে আছে বা লিড ইঞ্জিনিয়ার বা লিড ম্যানেজার যারা আছে, তো আমরা তাদের সাথে ক্লোজলি কাজ করি। তো তারা আসলে কি ধরনের রিপোর্টিং চায়, এবং আমাদের যেমন সাইডে করি ইউজিং থ্রি থ্রি উইকস লো হেড শিডিউল বা উইকলি প্ল্যান যেটা করি প্রজেক্টের কন্ট্রোলিং করার জন্য, সেই জিনিসগুলো আমি। এবং আনভ্যালু ম্যানেজমেন্ট কি, আনভ্যালু ম্যানেজমেন্টটা দিয়ে আমরা কিভাবে প্রজেক্টের হেলথটা চেক করতে পারি, প্রজেক্টটা অন ট্র্যাকে আছে কিনা। এছাড়া কিছু কমন চ্যালেঞ্জ অ্যাজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার বা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু আমরা একটা কেস স্টাডি দেখার চেষ্টা করব। অ্যাজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার আমাদের রোলটা কি আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং এই কোর্সটা আসলে কাদের জন্য, এবং এই এই কোর্সটা বা এই নলেজটা থাকলে আমাদের কিভাবে আমাদের প্রফেশনাল এম্পাওয়ারমেন্ট হতে পারে, কিভাবে আমরা এগিয়ে যেতে পারি যাদের এই নলেজটা থাকবে। শুধুমাত্র যে প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং এই নলেজটা থাকবে বা জানা প্রয়োজন এমনটা নয়। আমরা আজকে সেশন শেষে হয়তো বুঝতে পারবো যে আসলে আমাদের নট অনলি যে প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র প্ল্যানিং ম্যানেজমেন্টের নলেজ গুলা জানবে, আমরা যারা কনস্ট্রাকশনের অ্যাজ এ সাইড ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই যারা আমরা প্রজেক্টের সাথে ইনভলভ, ডিরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের এই নলেজ গুলো জানা প্রয়োজন। কারণ আসলে এখন আমাদের ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে বা ওয়ার্ল্ড ওয়াইড এখন হচ্ছে কি সবকিছু আপডেটেড হয়েছে। যেমন যদি আমরা চিন্তা করি আমাদের যে মিশরীয় যুগ ছিল বা এই so সেই যুগ থেকে আমরা যদি চিন্তা করি, মিশরের যে পিরামিডটা হলো বা চাঁদে যে নীল আর্মস্ট্রং যে প্রথম চাঁদে গেল, তো তারপরে হচ্ছে আপনার গ্রেট ওয়াল অফ চায়না, এই যে প্রজেক্ট গুলো হইলো তখন কি আসলে এই এমএস প্রজেক্ট বা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে সফটওয়্যার বা প্রজেক্ট ম্যানেজমেন্ট যে ইনস্টিটিউট আছে, যে এত 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 ইয়ে ছিল না, এত এই আয়োজন গুলো ছিল না। বা প্রজেক্ট কি হয়েছে, না প্রজেক্ট কিন্তু হয়েছে, হ্যাঁ প্রজেক্ট হয়েছে, কিন্তু তখন আমাদের কোনো ইনভলভমেন্ট ছিল না আসলে, বা হচ্ছে এই নলেজ গুলা ছিল না। কিন্তু তখন কি প্রজেক্ট ম্যানেজমেন্ট হয় নাই? তখনও কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট হয়েছে। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট যে হয়েছে, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট গুলো কিভাবে হয়েছে, তখন আসলে কোনো টাইম বাউন্ড ছিল না। যখন এই যে মিশরের পিরামিড গুলো হয় তখন কোনো টাইম বাউন্ড ছিল না, এটা সম্ভবত
25 থেকে 27 বছর যাবত এই পিরামিডটা হয়েছে। বা গ্রেট ওয়াল অফ চায়না, এটা একটা লং টাইম। তার মানে কি তখন রিসোর্স ছিল অফুরন্ত, কিছু কিছু মানুষ কাজ করছে কোনো। কিন্তু আমাদের এখন কি কোনো মানে এই ধরনের ইয়ে আছে, এই সুযোগ আছে আমাদের? কিন্তু এখন একটা ফিক্সড যে না, আমাদের 5 বছরের মধ্যে মেট্রো রেল কমপ্লিট করতে হবে, 10 বছরের মধ্যে আমার পদ্মা সেতু হইতে হবে, টানেলটা 2 বছরের মধ্যে হইতে হবে, হয়তো শাহজালাল ইন্টারন্যাশনাল করে 4 বছরের মধ্যে হইতে হবে, যমুনা ব্রিজ 5 বছরের মধ্যে হইতে হবে। যে আমাদের একটা 4 তলা বা 6 তলা বিল্ডিং, এটা আমার 6 মাস বা 8 মাস বা 1 বছরের মধ্যে হইতে হবে। আমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমাদের প্রজেক্ট গুলো চলে আসছে এখন কিন্তু, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট রিসার্চ এবং নির্দিষ্ট বাজেটের মধ্যে। তার মানে কি আগে কি ছিল, এই নির্দিষ্ট জিনিসটা ছিল না। তো যখনই যখন নির্দিষ্টটা হয়ে গেল, নির্দিষ্ট জিনিস, নির্দিষ্ট ফিক্সড রিসোর্স নিয়ে, ফিক্সড অ্যাসেট এবং ফিক্সড সময়ের মধ্যে কিভাবে আমরা প্রজেক্টটা ম্যানেজ করতে পারি, কিভাবে প্রজেক্টটা ম্যানেজমেন্ট করতে পারি, এবং ম্যানেজমেন্ট করার জন্য আমাদের কি কি টুলস এন্ড টেকনিক্স প্রয়োজন, কি কি নলেজ প্রয়োজন আমাদের, সেই জিনিসগুলো জানতো। তো প্রজেক্ট হচ্ছে যে একটা প্রজেক্ট যে ইন্ডেভার প্রজেক্ট, যেটা একটা নির্দিষ্ট টাইম থাকবে, টাইম ফ্রেম থাকবে, এবং একটা নির্দিষ্ট ডেডলাইন থাকবে যের মধ্যে আমার প্রজেক্টটা হ্যান্ড ওভার করতে হবে। এবার আসেন মেগা প্রজেক্ট কি। মেগা প্রজেক্ট হচ্ছে আসলে আমরা যে পেপার পত্রিকাগুলোতে খুব নিউজ দেখি যে মেগা প্রজেক্ট, মেগা প্রজেক্ট। তো আমরা সব প্রজেক্ট কি কি মেগা প্রজেক্ট বলবো না, আমরা আমাদের পিএমআই কর্তৃক আমাদের একটা ফিক্স করে দিয়েছে আসলে, যে যেটা লার্জ প্রজেক্ট সেটাকে আমরা, সেটা মিনিমাম 1 বিলিয়ন বা তার বেশি হইতে হবে বাজেট। এবং এইটার এফেক্টেড হবে 1 মিলিয়ন পিপল, অর্থাৎ কে এখানে যারা কাজ করবে বা যারা এই প্রজেক্ট দ্বারা বেনিফিটেড হবে, অর্থাৎ যারা বেনিফিশিয়ারি আছে বা যেই এলাকার বা ওই দেশে বা ওই বিভাগের, তারা মিনিমাম 1 মিলিয়ন পিপল এই প্রজেক্ট দ্বারা উপকৃত হবে। তো সেগুলোকে আমরা মেগা প্রজেক্ট বলি। এবং এই প্রজেক্টটা মিনিমাম 1 বছর হইতে হবে। তার মানে আমরা কি, এই যে যেগুলো হয়তো 4 তলা 6 তলা বিল্ডিং 1 বছরের কম সময় হয়েছে, সেটা আমরা মেগা প্রজেক্ট বলবো না, প্রজেক্ট বলতে পারি। বাট মেগা প্রজেক্ট আমরা এই ধরনের কিছু ক্রাইটেরিয়া সেট করে দিচ্ছি, যেগুলো আমরা মেগা প্রজেক্ট বলতে পারি। অর্থাৎ পদ্মা সেতু, অর্থাৎ সাধারণ এয়ারপোর্ট, এমআরটি, তো এইগুলাকে আমরা বলতে পারি মেগা প্রজেক্ট। আমাদের যেমন কি ছিল, মেট্রো রেল, পদ্মা সেতু। আমরা কি জানলাম প্রজেক্ট কি, প্রজেক্ট মেগা প্রজেক্ট কি। এবার আমরা জানার চেষ্টা করি যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কি। এই যে আমরা প্রজেক্ট বললাম যে বিভিন্ন যে প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বললাম, প্রজেক্টের কথা বললাম, লেন আর্মস্ট্রং চাঁদে গেল, গ্রেট ওয়াল অফ চায়না, বা আরো যে প্রজেক্ট গুলো ছিল সেই সময় প্রজেক্ট কিভাবে ম্যানেজ হয়েছে। তখন রিসোর্সের কোনো আনলিমিটেড রিসোর্স ছিল, আনলিমিটেড সময় ছিল, 25 27 বছর ধরে, 28 বছর, 30 বছর। বা তাজমহল, তাজমহল প্রজেক্টের কোনো ইয়া ছিল না, আউটকাম ছিল না। সেটা কি, কিন্তু রানীকে খুশি করার জন্য তুমি একটা প্রজেক্ট করছে। কিন্তু এই প্রজেক্টটাকে ইন্ডিয়ার জন্য এখন একটা কি, ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে চলে আসছে। এবং এই প্রজেক্ট দেখার জন্য, তাজমহল দেখার জন্য এখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড থেকে তারা যায়, এবং এটা কিন্তু গভর্নমেন্ট থেকে এখন মেনটেনেন্স করে, বিভিন্ন ইয়ারলি রেনোভেশন করে। সো এই যে তার মানে এই প্রজেক্টটা এখন, এখন কিন্তু একটা আসলে মেগা প্রজেক্টে পরিণত হয়েছে। এবং এটা রেনোভেশন বাজেট, ফিক্সড একটা বাজেট এবং লং টাইম এটা। এবং এইটা কেন্দ্রিক ওইখানে ওই শহরে হয়তো হোটেল বা আদার্স বিজনেস গুলো ডেভেলপ হয়েছে। সো এই ধরনের যে কোনো প্রজেক্টে যদি আমরা ম্যানেজ করতে যাই, বা আমরা যারা কনস্ট্রাকশন ফিল্ডে আছি এবং কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে যারা আছে, তো আমাদের কি কি প্রয়োজন হবে, কিছু নলেজ, স্কিল এবং টুলস টেকনিক প্রয়োজন আছে। সেই টুলস বা টেকনিকের পার্ট হিসেবে হয়তো এমএস প্রজেক্ট একটা সফটওয়্যার, বা এই যে নলেজ গুলো আমরা জানবো, সেই নলেজ গুলো হচ্ছে আমাদের একটা টুলস টেকনিক্স বা স্কিলস। যেমন আমরা কিছু যদি সাইকেল চালাইতে জানতে চাই, বা সাইকেল ধর আমরা অনেক সময় থিওরিটিক্যাল জিনিসপত্র জানি, সাইকেলে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে প্যাডেল দিতে হবে, ডিফারেন্ট জিনিসপত্র জানি, নলেজ। এবার স্কিল কি, স্কিল হচ্ছে আমরা ফিল্ডে চলে গেলাম, আমরা সাইকেল চালাতে পারি, টুলস কি, টুলস হিসেবে আমরা সাইকেলটা ইউজ করি, বিভিন্ন টেকনিক ইউজ করি, হ্যাঁ, ব্যালেন্স করে রাখা বা সামনের দিকে তাকায় থাকা, কখন বেল দিতে হবে, বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা সাইকেল চালানোটা শিখে ফেলি একটা সময়। তো একইভাবে প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য আমাদের বিভিন্ন বিভিন্ন প্রজেক্টের সাকসেসের জন্য বা প্রজেক্ট অ্যাক্টিভিটির জন্য, রিকোয়ারমেন্টের জন্য, ফুলফিল করার জন্য আমাদের কিছু টুলস এন্ড টেকনিক্স প্রয়োজন আছে। এই টুলস এন্ড টেকনিক্স গুলো আমরা জানার চেষ্টা করবো আসলে, যে কি কি টুলস এন্ড টেকনিক আছে। তো আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের 5টা ফেজ আসে আসলে মূলত: ইনিশিয়েশন, প্ল্যানিং, মনিটর এন্ড কন্ট্রোলিং, এক্সিকিউশন, ক্লোজিং। একদম এটা একদম মানে মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে জিনিসটা, প্রজেক্ট ম্যানেজমেন্টে যারা আমরা কাজ করবো। প্রথম আমাদের কি কথা হবে, ইনিশিয়েশন, তারপরে হচ্ছে প্ল্যানিং, মনিটর এন্ড কন্ট্রোলিং, এক্সিকিউশন এন্ড ক্লোজিং। প্রজেক্ট ম্যানেজমেন্ট রিকোয়ারমেন্ট কি করতে হবে, তো এই যে ট্রিপল কনস্ট্রেন্টের কথা বলতাম, টাইম উইদিন বাজেট এন্ড মিটস কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মিট করে আমাদের একটা সাকসেসফুল
উইদিন বাজেটে আমাদের সাকসেসফুল প্রজেক্ট হ্যান্ড ওভার করতে হবে। আমাদের 5টা প্রসেস গ্রুপস আছে: ইনিশিয়েশন, প্ল্যানিং, মনিটর এন্ড কন্ট্রোলিং, এক্সিকিউশন এন্ড ক্লোজিং। আমাদের মনিটর কন্ট্রোলিংটা এটা একদম টোটাল ফেজে থাকবে থ্রু আউট দ্য প্রজেক্ট, অর্থাৎ প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত একদিকে এক্সিকিউটিং পর্যন্ত আমাদের এই কন্ট্রোলিং সেশনটা চলতেই থাকবে চলতেই থাকবে। আমাদের মনিটর এবং কন্ট্রোলিং দেখবেন, আগে আমাদের একটা কথা ছিল যে আমরা প্রজেক্টের কন্ট্রোলিং থাকতো না, প্রজেক্ট চলতেছে তো চলতেছে, প্রজেক্টের কতটুকু প্রোগ্রেস হইলো, কি প্রজেক্ট শেষ হইতে কবে কবে শেষ হবে, এই ধরনের কোনো ডেডলাইন ছিল না আমাদের হাতে। আমরা প্রজেক্ট করতেছি তো করতেছি, একটা ফ্লোর করতেছি, আবার 6 মাস প্রজেক্ট, আমাদের যে ওভারহেড কস্ট বেড়ে যাচ্ছে, আমাদের এগুলো তখন চিন্তা ছিল না। কারণ এখন এই যে আধুনিক যে প্রজেক্ট ম্যানেজমেন্ট যারা চাকরি করে, বা প্রতিটা ছোট ছোট ফার্মও এখন আসলে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে তারা চিন্তা করতেছে। তারা উইদিন বাজেটে কিভাবে প্রজেক্টটাকে মনিটর রাখা যায়, হেড অফিস থেকে কিভাবে প্রজেক্টের কন্ট্রোলিং করা যায়, কি কি রিসোর্স প্রয়োজন আছে, কি কি ম্যাটেরিয়ালস প্রয়োজন আছে, প্রত্যেকটা জিনিস মনিটর এবং কন্ট্রোলিং করে। তো আমাদের ইনিশিয়েশন ফেজে কি হয়, আমরা ধরুন একটা 4 তলা বিল্ডিং আমাদের রিকোয়ারমেন্ট আছে, আমরা ইনিশিয়েশন ফেজে আমরা ডিজাইনটা কমপ্লিট হলো কিনা, ডিজাইন অ্যাপ্রুভাল হয়েছে, ডিজাইন টিম অ্যাসাইন হয়েছে কিনা, হয়তো রাজুকের অ্যাপ্রুভাল লাগবে, এটা অ্যাসাইন হয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা ইনিশিয়েশন ফেজে ফেজে করে ফেলি। আমরা যে কন্ট্রাক্টরতে কাজ করবো, কন্ট্রাক্টর বা ক্লায়েন্টের সাথে ইনিশিয়াল ফেজে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা ফাইনাল করে ফেলি। ওভারঅল স্কোপ, আমরা 4 তলা বিল্ডিং লাগবে করবো বা সয়েল টেস্ট ইত্যাদিতে, মানে ইনিশিয়াল ফেজে যে যে কাজগুলো আছে সেটা আমরা একটা 4 তলা বিল্ডিং এর কথা যদি চিন্তা করি। এবং প্ল্যানিং ফেজে কি হলো, প্ল্যানিং ফেজে আমি হচ্ছে স্কোপটা ডিফাইন করে ফেলবো, 4 তলা বিল্ডিং হবে, আচ্ছা আমার কি ধরনের স্ট্রাকচার হইতে পারে, এই জিনিসগুলো ফাইনালাইজ করা। 4 তলা বিল্ডিং আপনার কি কি রিকোয়ারমেন্ট আছে, কোন ফ্লোরে কি কি ফেসিলিটি থাকবে, মার্বেল হবে, টাইলস হবে, আপনার কি ধরনের কংক্রিট হবে, ফ্লোর এরিয়া কয়টা হবে, রুম কয়টা হবে, এই বিভিন্ন ডিটেলস আমরা ডিটেলসে ডাব্লিউবিএস এ ভাগ করে ফেলবো অর্থাৎ। এবং এই কাজের জন্য কি পরিমাণ রিসোর্স প্রয়োজন হয়, একটা আর্কিটেকচার ফার্ম হতে প্রয়োজন আছে, এবং আমার কিছু সাব কন্ট্রাক্টর লাগবে, এবং কে কতদিন কাজ করবে, এই টোটাল রিকোয়ারমেন্ট আমার হচ্ছে প্ল্যানিং স্টেজে আমি ফাইনালাইজ করে ফেলবো। মনিটর এন্ড কন্ট্রোলিং কি হবে, আমাদের প্ল্যানিং শেষ, আমার প্রজেক্ট এক্সিকিউশন শুরু হইলো, এক্সিকিউশন কি আমি কি করবো, মনিটর এবং কন্ট্রোলিং আমি রিভিউ করবো আমার যে অ্যাপ্রুভাল হয়েছে, অ্যাপ্রুভাল অনুযায়ী কাজ হচ্ছে কিনা, ক্লায়েন্টের কোনো চেঞ্জ আসতেছে কিনা, ম্যাটেরিয়াল সাপ্লাই ঠিকঠাক আছে কিনা, সাবকন্ট্রাক্টর ঠিকঠাক মতো কাজ করছে কিনা। সেই থ্রু আউট দ্য প্রজেক্ট এক্সিকিউশনের সময় আমি টাইম টু টাইম, হয়তো উইকলি, মান্থলি, বাই উইকলি, প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা প্রজেক্টের ভলিউম অনুযায়ী আমরা মনিটর এবং কন্ট্রোলিংটা করবো। কমপ্লিট প্রজেক্ট অ্যাজ যে প্ল্যান ছিল আমাদের প্রজেক্ট, যে ডিউরেশন ছিল, আমরা হয়তো প্রজেক্টটা কমপ্লিট করছি। তারপর ক্লোজিং সেশনে কি হবে, অ্যাজ বিল ড্রয়িং হইতে পারে, প্রজেক্টের যে ফর্মাল একসেপ্টেন্স আছে ক্লায়েন্টকে বা কোয়ালিটি কন্ট্রোল করে আমরা প্রজেক্টটা হ্যান্ড ওভার করবো, এবং হ্যান্ড ওভারের পরে প্রজেক্টের ইন ফিউচার মেইনটেনেন্সের জন্য যে প্রজেক্টের যে ড্রয়িং রিকোয়ারমেন্ট বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল প্লাম্বিং লাইন কোথায় কি আছে না আছে ইত্যাদির জন্য আমরা কি ডকুমেন্টেড করে ক্লায়েন্টকে এই ফর্মাল ডকুমেন্টেশন গুলা হ্যান্ড ওভার করবো। ওইকে বা কনসালটেন্টের ক্ষেত্রে, ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা কি করি, হ্যান্ড ওভার বা ম্যানুয়াল, তারপর হচ্ছে ওএমএন আমরা প্রোভাইড করে থাকি, অ্যাজ বিল ড্রয়িং গুলো প্রোভাইড করে থাকি মেগা প্রজেক্টের ক্ষেত্রে। সেই জিনিসগুলো বা ক্লায়েন্টকে একটা রিপোর্ট সাবমিট করি আমরা, ক্লোজিং রিপোর্ট, যেখানে প্রজেক্টের ডিটেলস থাকে। সেভাবে হচ্ছে আমরা প্রসেস গ্রুপে কাজ করব। সো ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং, কন্ট্রোলিং এন্ড ক্লোজিং। আমাদের 10টা নলেজ এরিয়া প্রয়োজন, আমরা যদি প্রপার প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে চাই, বা আমাদের স্পেশালি সিভিল কনস্ট্রাকশনে এবং বা রিলেভেন্ট কনস্ট্রাকশনে আমাদের 10টা নলেজ এরিয়া মাস্ট প্রয়োজন: স্কোপ ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, কমিউনিকেশন ম্যানেজমেন্ট, প্রকুরমেন্ট ম্যানেজমেন্ট, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। দেখেন এখানে যে 10টা নলেজ এরিয়া আছে, আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য 10টা নলেজ এরিয়া প্রয়োজন। কিন্তু আমরা কি করতেছি, আমরা আমরা কি জানবো, শুধু প্ল্যানিংটা জানবো। তো প্রত্যেকটা ফেজে কিন্তু প্ল্যানিং এর কাজ আছে, সেটা আমরা এই সামনে স্লাইড গুলোতে দেখবো। আর ইন্টিগ্রেশনটা করবে কে, ইন্টিগ্রেশনটা হচ্ছে প্ল্যানিং প্রজেক্ট ম্যানেজারের কাজ, যিনি এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে বা প্রত্যেকটা ইয়েতে কাজ করবে। এবং অ্যাজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার এখানে আমার অনেকগুলা সেকশনে কাজ আছে, অলমোস্ট সবগুলা সেকশন আমার প্ল্যানিং ইঞ্জিনিয়ারের কাজ আছে। তার মানে প্রজেক্ট ম্যানেজার, তার মানে প্রজেক্ট ম্যানেজারের ডান হাত হচ্ছে প্ল্যানিং ইঞ্জিনিয়ার। প্ল্যানিং ইঞ্জিনিয়ারের কি প্রত্যেকটা সেকশনে কাজ আছে, স্কোপ ম্যানেজমেন্ট, টাইপ ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, আমরা এগুলো একটু ডিটেল জানবো সামনে। আমাদের এখানে দেখেন এই প্রতিটাতে যেরকম কয়টা করে প্রসেস গ্রুপসে
প্রতিটা অ্যাক্টিভিটি আছে, এবং এই প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা বলতেছে 49 প্রসেস গ্রুপ। দেখেন আমাদের যে 10টা নলেজ এরিয়া ছিল, ইন্টিগ্রেশন, স্কোপ ম্যানেজমেন্ট, শিডিউল ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটার, এবং 5টা যে প্রসেস গ্রুপ ছিল, ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং, কন্ট্রোলিং, ক্লোজিং, এই 5টা প্রসেস গ্রুপের এবং এই 10টা যে নলেজ এরিয়া আছে, এই নলেজ এরিয়াকে ম্যাপিং করা হয়েছে। তাহলে আমাদের কি প্ল্যানিং, আমাদের প্ল্যানিং এর জন্য আমাদের এই জিনিসগুলো জানতে হবে, এবং শিডিউলিং ম্যানেজমেন্টের জন্য কি জানা আছে, আমাদের এই জিনিসগুলো জানতে হবে, এবং মনিটরিং কন্ট্রোলিং এর জন্য। তাহলে আমাদের প্রজেক্ট, আমরা যে কোর্সটা ইয়ে করবো, আমরা এই কোর্সটা প্রত্যেকটা জিনিসই জানবো, কিন্তু আমরা বেশি জানবো হচ্ছে এই অ্যাক্টিভ এই নলেজ এরিয়া গুলা, এই প্রসেস গ্রুপের এই নলেজ এরিয়া গুলো সম্পর্কে বেশি জানবো। প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট আমার কি দরকার হবে? প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট, ডিফাইন অ্যাক্টিভিটিস, সিকোয়েন্স অ্যাক্টিভিটিস, এস্টিমেটিং অ্যাক্টিভিটি ডিউরেশন, ডেভেলপ শিডিউল। অর্থাৎ আমরা মাইক্রোসফট প্রজেক্টে যে কাজ করবো, আমার শিডিউল ম্যানেজমেন্টের জন্য কি করতে পারবো? প্রথম ডিফাইন অ্যাক্টিভিটি করতে পারবো, কি কি কাজ আছে। 4 তলা একটা বিল্ডিং যদি করতে চাই, আমার 4 তলা বিল্ডিং এ কি কি কাজ আছে, আমার কি করতে হবে? ফাউন্ডেশনে কাজ করতে হবে, সুপার স্ট্রাকচার, সাব স্ট্রাকচারে কাজ করতে হবে। সাব স্ট্রাকচার কাজের মধ্যে কি কি আছে? হয়তো পাইলিং থাকলে পাইলিং, ফাউন্ডেশন, ফুটিং, গ্রেড বিম, তারপর হচ্ছে বেসমেন্ট ফ্লোর বা গ্রাউন্ড ফ্লোর। দেন হচ্ছে আমার ফার্স্ট ফ্লোরে হয়তো মেশনারি কাজ আছে, বিম, রিভার ফর্ম ওয়ার্ক, মেশনারি ওয়ার্কস, টাইলস ওয়ার্কস, আর ডোর উইন্ডো, রিভার ওয়ার্ক, এক্সেট্রা এক্সেট্রা, অনেক ওয়ার্ক আছে। তো আমার এই অ্যাক্টিভিটি গুলো ডিফাইন করতে হবে শিডিউল ম্যানেজমেন্টে। এবং সিকোয়েন্স, কোন কাজটা পরে কোন কাজটা, আমি তো চাইলেই ফার্স্ট ফ্লোরের কাজ আগে করতে পারবো না, আমার গ্রাউন্ড ফ্লোরের কাজ করতে হবে, বা সুপার স্ট্রাকচারের কাজ করতে হবে, সাব স্ট্রাকচারের কাজ করতে হবে। সাব স্ট্রাকচারের কাজ আমি চাইলেই করতে পারবো না, আমার সয়েল টেস্ট হয়েছে কিনা, আমার ডিজাইন হয়েছে কিনা, আমার অ্যাপ্রুভাল আছে কিনা, এই জিনিসগুলো লাগবে, প্রিরিকুইজিট গুলো কাজ করতে হবে। তারপর এই জিনিসগুলো বুঝতে হবে, সিকোয়েন্স অ্যাক্টিভিটি গুলো করতে হবে, এবং কোন কাজটা করতে কতদিন সময় লাগবে, এবং এই ডিউরেশনটা ডিফাইন করা বা এই অ্যাক্টিভিটিস ডিফাইন করার কিছু টুলস এন্ড টেকনিক আছে, আমরা এগুলো জানবো আসলে। এবং তারপর আছে আমরা ডেভেলপমেন্ট বা শিডিউলটা মাইক্রোসফট প্রজেক্টে ডেভেলপ করবো শিডিউলটা, এবং কি থ্রু আউট দ্য প্রজেক্ট আমার কন্ট্রোল করতে হবে শিডিউলটা। এবং মনিটর এবং কন্ট্রোলিং এর জন্য আমার কিছু নলেজ এরিয়া আছে। তো আমরা এই 2টা নলেজ এরিয়া এবং এই শিডিউল ম্যানেজমেন্টটা বেশি জানবো, বাকি প্রত্যেকটা ফেজের এবং এই 10টা নলেজ এরিয়ায় আমরা কভার করার চেষ্টা করি। স্পেশালি যে মেইন ইম্পর্টেন্ট ইয়েগুলো আছে প্রতিটা সেশনে, হয়তো আমরা প্রথম সেশন হয়তো স্কোপ ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা ডিটেল জানবো, তারপরে প্রজেক্ট শিডিউল ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, এবং এটার সাথে এমএস প্রজেক্টে কিভাবে আমরা এগুলো কাজ করতে পারি সেটা জানি। যে ট্রিপল কনস্ট্যান্টের কথা বলেছিলাম, আমরা যে ট্রিপল কনস্ট্যান্টের কথা বলেছিলাম, কনস্ট্যান্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে স্কোপ, কস্ট এবং টাইম। দেখেন এখানে যদি একটা ব্রেক হয়, অর্থাৎ আমি যদি স্কোপ ডিফাইন করতে প্রপারলি না পারি, বা স্কোপ যদি ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু আমার টাইমে ইম্প্যাক্ট করবে, এবং টাইম যদি ব্রেক হয় তাহলে কি কস্ট ইম্প্যাক্ট, টাইম বেড়ে গেলে আমার কস্ট বেড়ে যেতে পারে। কস্ট যদি কমাইতে চাই তাহলে কি কোয়ালিটিতে ইফেক্ট পড়বে, বা স্কোপ স্কোপ যদি কমাইতে চাই তাহলে কি কোয়ালিটি, টাইম, স্কোপ, তার মানে একটা একটার সাথে পরিপূরক। তাহলে এটা হচ্ছে ট্রিপল কনস্ট্যান্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। তাহলে এই 3টা ব্যালেন্স করেই সাকসেসফুল প্রজেক্ট, যে যত ব্যালেন্স করতে পারবে সে তত সাকসেসফুল প্রজেক্ট হ্যান্ড ওভার দিতে পারবে, বা সাকসেসফুল প্রজেক্ট কমপ্লিট করতে পারবে। এবার আসেন প্রজেক্ট প্ল্যানিং। প্রজেক্ট প্ল্যানিং যদি আমরা বুঝতে চাই, বা প্রজেক্ট প্ল্যানিং যদি চিন্তা করি, যেমন প্রজেক্ট প্ল্যানিংটা আসলে কি, প্রজেক্ট প্ল্যানিংটা কি? আমরা যদি চায়ের কাপের কথা চিন্তা করি, আমরা ধরেন একটা খুব ভালো একটা চা খেতে চাই, তো আমাদের কি কি প্রয়োজন হবে? আমাদের কাছে কিছুই নাই, একদম জিরো রিসোর্স। আমাদের প্রজেক্ট কি, বা প্রজেক্ট কি, আমাদের প্রজেক্ট হচ্ছে এক কাপ ভালো চা খাওয়া, একটা চা তৈরি করতে হবে, ওকে ফাইন। তাহলে আমাদের কিছুই নাই, আমাদের প্ল্যানিং করতে হবে। আমার প্ল্যানিং এ কি কি আসতেছে? আমার একটা চায়ের কাপ, চায়ের জন্য আমার কি কি রিসোর্স লাগবে, বা কি প্ল্যানিং স্টেজ আমি চিন্তা করতে হবে, আমার একটা কাপ লাগবে, আমার টি ব্যাগ লাগবে, আমি যদি সুগার খাই চিনি লাগবে, আমি যদি পানি গরম করতে চাই আমার হয়তো একটা কেটলি লাগবে। সো এগুলো হচ্ছে রিসোর্স, রিসোর্স গুলো। এবং স্টেপ বাই স্টেপ, আমি কি আগেই তো আমার পানি গরম লাগবে নাকি আমি চা মিক্স করে পানি গরম করতে পারবো? তো আমার প্রতিটা স্টেপ বাই স্টেপ আমার এই কাজগুলো করতে হবে। এবং পরিমাণ মতো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে। আমার আমি পানিটা গরম করলাম 14 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসে, এবং 5 মিনিট গরম করার পরে আমি টি ব্যাগটা দিলাম। টি ব্যাগ দেওয়ার পরে আমি হয়তো ইনগ্রিডিয়েন্ট অ্যাড করলাম, এরপর একটু নাড়া দিলাম, বাস ওকে ফাইন, মিক্স করলাম। মিক্স করার পরে আমার 7 নম্বর স্টেপে একটা একটা সুন্দর চা হলো। এর মধ্যে কেউ যদি আমি দুধ চা বা কফি আরো কিছু খেতে চাই, আমার এই ইনগ্রিডিয়েন্ট গুলো অ্যাড করতে হবে। তাহলে আমাদের এখানে কতগুলো রিসোর্স প্রয়োজন আছে, আমাদের সময় প্রয়োজন আছে,
আমার এই কাপটা তৈরি করতে একটা সময় লাগবে। এবং আমার যদি একটা ইনগ্রিডিয়েন্ট খারাপ হয়, আমার যদি যে চা পাতি ইউজ করতেছি, চা পাতা যদি ভালো না হয়, তাহলে আমার চায়ের কোয়ালিটি ভালো আসবে না। এমন কস্টিং কমানোর জন্য হয়তো চা পাতা ভালো কোয়ালিটি কিনলাম না, বা চিনিটা আমি ভালো কোয়ালিটি কিনলাম না, বা আমি হচ্ছে so আমার একটা যদি ইনগ্রেডিয়েন্ট এদিক সেদিক হয়, তাহলে আমাকে কোয়ালিটি ফুড রাখতে হবে। এবং ওটা নষ্ট হয়ে গেলে আমি ভালো কেটলি কিনি নাই হট ওয়াটার করার জন্য, আমার হয়তো কেটলি নষ্ট হয়ে গেলো, তোমার প্রজেক্ট আবার কেটলি কেনার জন্য বাজারে যাও, বাজারে গেলে আবার হচ্ছে, অথবা আমার এই ক্লায়েন্ট হচ্ছে ইম্পোর্টেড চা খাবে, সে তাহলে ইম্পোর্ট করার জন্য আমার একটা টাইম লাগবে, ইম্পোর্ট হয়ে আসবে, তারপরে হচ্ছে আমার এই চা বানাইতে হবে। আমরা একটা ছোট প্রজেক্টের জন্য চিন্তা করছি, বা বড় প্রজেক্টের থেকে আমাদের অনেক ইম্পোর্টেন্ট আইটেম থাকে, লিফট ইম্পোর্ট করতে হয়, বা আদার্স আইটেম, টাইলস বা মার্বেল ইম্পোর্ট করে আনতে হয়, কিন্তু আমাদের এগুলো মাথায় রাখতে হবে প্ল্যানিং এর সময়, যে আমার এই ম্যাটেরিয়ালসটা অন টাইম আসতে হবে। যদি অন টাইমে যদি প্রকুরমেন্টটা না হয়, তাহলে কিন্তু আমার প্রজেক্টটা ডিলে হয়ে যাবে, তাহলে অ্যাজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার কিন্তু আপনি ফেল। সো কখন কিভাবে, বাই হাউ, হোয়েন অ্যান্ড হোম, আমার কখন কিভাবে কারে দ্বারা এই জিনিসগুলো আমার সাপ্লাই থাকতে হবে, তাইলে সে আমরা কি একটা ডিফাইন স্কোপ, অবজেক্টিভ, টাস্ক, শিডিউল, রিসোর্স এন্ড রিস্ক করে গাইডকে সাকসেসফুল এক্সিকিউশন করতে হবে, প্রপার প্রজেক্ট প্ল্যানিংটা করতে হবে। তাহলে প্রজেক্ট প্ল্যানিং এর জন্য আমাদের অনেকগুলা জিনিস প্রয়োজন আছে। প্ল্যানিং প্রজেক্ট ম্যানেজারের, প্ল্যানিং এর প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্ল্যানিং এর কি গুরুত্ব আসলে? প্রোভাইডস ক্লিয়ার রোড ম্যাপ, প্ল্যানার কি করে, ক্লিয়ার রোড ম্যাপ দেয়। আচ্ছা, একটা কোশ্চেন আসছে যে প্লিজ ডিসকাস টোটাল কোর্স কন্টেন্ট এবং কোর্স ডিউরেশন ইন ব্রিফ। আমরা একটু শেষের দিকে একটু ডিসকাস করব। আমি একটু জাস্ট আরেকটু ফার্স্ট যাই, বাকি জিনিসগুলো দেখায় আমরা কি কি শিখাবো। আমি যেই জিনিসগুলো বলছি আসলে প্রতিটা জিনিসই শিখাবো আরো ডিটেলস। আমরা তো আসলে একটা সেশনে তো আর 8টা 10টা সেশনের, 6টা থেকে 8টা সেশনের জিনিস তো আর বলা যাচ্ছে না, বাট এই জিনিসগুলো আরো ডিটেলস জানবো আমরা। এবং আমি কোর্স আউটলাইনটা একটু দেখাবো, সমস্যা নাই। আমি এখানটাকে শেষ করি। প্রোভাইড ক্লিয়ার রোড ম্যাপ এবং রিসোর্স, এজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার কি ক্লিয়ার রোড ম্যাপটা দিতে পারবেন, কি কি স্কোপ আছে, কি টাইমলাইন আছে, এবং কি ডেলিভারেবলস আছে। অর্থাৎ ডাব্লিউবিএস থেকে আমরা জানতে পারি একটা প্রজেক্টের কি স্কোপ, টাইমলাইন এবং ডেলিভারস আছে, এবং কি কি রিসোর্স প্রয়োজন হবে, ম্যান পাওয়ার থেকে শুরু কি ম্যাটেরিয়ালস এবং টাইম টাইম লাগবে, সেটা আমরা ডিফাইন করতে পারি। প্রজেক্টের রিস্ক থাকে, হ্যাঁ, কোন প্রজেক্টটা ম্যাটেরিয়ালস প্রকুরমেন্ট হইলো কিনা, কি কি রিস্ক আছে, কার কবে কাজ আছে, প্রজেক্টের এন্ডে কার কার কাজের স্কোপ আছে, সেটা আগে থেকে ফোরকাস্ট করা যায়, যেটা আমার এই এক্সেল বা আদার্স ইয়েতে কিন্তু আমার এটা ইয়ে করা যায় না। ইমপ্রুভ কোঅর্ডিনেট এন্ড কমিউনিকেশন, ক্লায়েন্ট, কনসালটেন্ট এন্ড কন্ট্রাক্টর, পারফরমেন্স ফর বেসলাইন কস্ট। বেসলাইনে এই জিনিসটা আমরা বেসলাইন সেট করি, বেসলাইন সেট করে আমরা সেই বেসলাইনে এই জিনিসটা কি পরিমাণ কস্ট, টাইম এবং স্পেন্ড হয়েছে, সেটা আমরা ডিসিশন মেকিং, অর্থাৎ টপ ম্যানেজমেন্টকে আমরা ডিসিশন মেকিং এ হেল্প করি, এজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার বা প্ল্যানিং এ যারা কাজ করি, তারা ডিসিশন মেকিং এর জন্য কাজ করতে পারে ডিরেক্টলি। ট্রাস্ট এন্ড কনফিডেন্সটা আমাদের স্টেক হোল্ডার যারা থাকে, তাদের আমার ট্রাস্ট এবং কনফিডেন্সটা বৃদ্ধি পায়। মাইক্রোসফট প্রজেক্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের আসলে অনেকগুলো টুলস আছে, সেখানে অন্যতম হচ্ছে মাইক্রোসফট প্রজেক্ট। এছাড়াও এখন ওয়াইডলি ইউজ হচ্ছে প্রাইমাভেরা, টিলস, আসানা, জিরা, ক্লিকআপ এন্ড আরো আদার্স অনেক সফটওয়্যার আছে, বাট মাইক্রোসফট প্রজেক্ট হচ্ছে বেসিক। আমাদের যে ইঞ্জিনিয়ারিং যেমন কিছু বেসিক কোর্স ছিল, বা অটোক্যাড বা আদার্স যে সফটওয়্যার গুলো আছে, সেই মাইক্রোসফট প্রজেক্টে আপনি আসলে প্ল্যানিং এর ইনিশিয়াল যে এক্সপিরিয়েন্সটা, বা প্ল্যানিং এর যারা স্টার্টিং করতে চাচ্ছেন ফিউচার ক্যারিয়ার, বা যারা অন্য ফিল্ডে আছেন, প্ল্যানিং এর টিমের সাথে কাজ করতে হয়, রিপোর্টিং করতে হয়, আদার জিনিসগুলো দেখতে হয়, তাদের হচ্ছে আপনার মাইক্রোসফট প্রজেক্টে যারা আসলে প্রথম স্টেপ। এবং বাংলাদেশে প্রাইভেট ফার্ম থেকে শুরু করে মেগা প্রজেক্ট 90% এখনো মাইক্রোসফট প্রজেক্টে ইউজ করে, 10% প্রাইমাভেরা এখন ইউজ করতেছে, তাও প্রাইমাভেরা সবকিছু ইউজ করে না আসলে। আমি নিজেও প্রায় অলমোস্ট, যেমন এখানে প্রায় 1.5 বছর ধরে কাজ করতেছি মাইক্রোসফট প্রজেক্ট এবং প্রাইমাভেরা দুইটাই কাজ হয়। তো আমরা আসলে মানে মাইক্রোসফট প্রজেক্টে আমার মোস্ট অফ দা কাজগুলো করতে হয়, দুইটাই ইউজ হয়। তো সবাই দুইটা সফটওয়্যার জানতে হবে। এটার সুবিধা কি, মাইক্রোসফট প্রজেক্টের কিছু সুবিধা আছে, যেটা ওয়ার্ক শিডিউল করা যায়, এক্সেল যে জিনিসগুলো করা যায় না, এক্সেল এবং মাইক্রোসফট প্রজেক্টের যে ডিফারেন্স গুলো আসলে গ্যান্ট চার্ট করা যায় খুবই সহজে। অ্যাসাইন রিসোর্স গুলো অ্যাসাইন করা যায়, কি কি প্রয়োজন, আমার প্রজেক্টে কি কি রিসোর্স লাগবে, টাইম, কস্ট এবং ম্যান পাওয়ার যে লাগবে, এবং প্রজেক্টের কস্টিংটা বের করা যায় সহজে। এবং প্রজেক্টের ট্র্যাক রাখা যায়, প্রোগ্রেস, যে কি পরিমাণ প্রজেক্টের প্রোগ্রেস হলো, কোন আমার প্রজেক্টটা 6 মাস শেষ হয়ে গেল, প্রজেক্টের কি পজিশন আছে, কত পার্সেন্ট কাজ শেষ হয়েছে, কি কি কাজে এখনো ডিলে হয়ে বাকি আছে। এই জিনিসগুলো খুব সহজেই ডিফাইন করা যায় বা বোঝা যায়। প্রজেক্টের টাইম লাইন গুলা ফোরকাস্ট করা যায়, যে এটা এই পার্থক্যটা হচ্ছে এক্সেল এর সাথে, না হলে এক্সেল দিয়ে আমাদের
এখনো 50% আসলে ফার্ম এক্সেল এ কাজ করে। মানে প্ল্যানিং এর কাজগুলো, স্পেশালি ছোট ছোট যে ফার্ম গুলো আছে বাংলাদেশে, এরা এক্সেল এ কাজ করে। এখন মোস্ট অফ দা ফার্ম গুলো পিএমও আলাদা অফিস হচ্ছে, যেমন শান্তা, কনকর্ড থেকে শুরু করে নাভানা, র্যানকন, আরো অনেক যে ডেভেলপার ফার্ম গুলো আছে তারা হচ্ছে এখন এই এমএস প্রজেক্ট, বসুন্ধরা, আলাদা পিএমও অফিস আছে, তারা সফটওয়্যার, পেইড সফটওয়্যার ইউজ করতেছে। সো এই ধরনের ফার্ম গুলো কিন্তু মাইক্রোসফট প্রজেক্টে কাজ করতেছে, এবং তারা পেইড ভার্সন নিয়ে কাজ করতেছে, এবং আলাদা টিম এবং ডিপার্টমেন্ট আছে। সো আমাদের এই ফোরকাস্টটা করা যায়, ফোরকাস্টটা হচ্ছে এক্সেল থেকে আমাদের এই মাইক্রোসফট প্রজেক্টটাকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচয় করে দিচ্ছে। এই ফোরকাস্টিংটা অন্য জায়গায় করা যায় না, এবং গ্যান চার্টটা আমি এক্সেলে করতে পারি, কিন্তু এটা এখানে ডাইনামিক, ওইখানে আমার ম্যানুয়ালি আসলে অনেক ফর্মুলাস দিয়ে এগুলা করতে হয়। বাট আমি মাইক্রোসফট প্রজেক্টে ডিরেক্ট গ্যান চার্টটা করতে পারি। তো মাইক্রোসফট হচ্ছে এই অনেক ওয়ার্ল্ড ওয়াইড ইউজ একটা সফটওয়্যার, যেটা প্ল্যানিং, শিডিউল, রিসোর্স ট্র্যাক, প্রোগ্রেস, ম্যানেজমেন্ট, বাজেটের জন্য ইউজ হয়। এবং যেটা আমি বললাম, গ্যান চার্ট, টাস্ক ডিপেন্ডেন্সি, রিসোর্স, প্রজেক্ট পারফরমেন্স, প্রজেক্ট কস্ট এন্ড ফোরকাস্ট, এটা কারা কারা ইউজ করে? শুধুমাত্র যে আমরা কনস্ট্রাকশনে যারা আছি তারাই ইউজ করি এই সফটওয়্যারটা, এরকম না। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ছাড়াও আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম গুলো এই সফটওয়্যারটা অনেক বেশি ইউজ করে। ম্যানুফ্যাকচারিং ফার্ম, টেক্সটাইল ফার্ম গুলাই অনেক ইউজ করে। দেখবেন টেক্সটাইল ফার্ম গুলোতে প্ল্যানিং ইঞ্জিনিয়ার সার্কুলার, এটা সিভিলের না, যারা আইপি বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে তারা ম্যানুফ্যাকচার, স্পেশালি যারা প্রোডাকশন বেস যে আমাদের ফার্ম গুলো আছে সেখানে, টেলিকমিউনিকেশন কোম্পানি গুলো। এবং এবং এখন কিন্তু ফোর্স করা হচ্ছে না যে গভর্নমেন্ট এবং পাবলিক প্রজেক্টে এবং টেন্ডার স্টেজে আসলে আপনার প্রজেক্ট প্ল্যানিং করে তারপর সাবমিট করতে হবে, নাহলে টেন্ডারই অ্যাপ্রুভাল হয় না। প্রজেক্ট প্ল্যানিং এ যারা কাজ করতে চান বা যারা আছেন, বা প্রজেক্ট ম্যানেজমেন্ট যারা কাজ করতেছেন, তাদের ডিরেক্টলি ইনডাইরেক্টলি প্ল্যানিং এর নলেজটা প্রয়োজন আছে। এখন কিন্তু প্রজেক্টে, গভর্নমেন্ট প্রজেক্ট গুলোতে আপনার শিডিউলটা একদম বাধ্যতামূলক, যে টেন্ডার স্টেজে আপনার শিডিউলটা দিয়ে দিতে হবে প্রজেক্ট, আপনি কবে কি কাজ করতে চান, ডিটেলস শিডিউলটা সাবমিট করতে হবে। সেই নলেজ গুলো প্রয়োজন আছে। এখন আমার আসেন আসেন আমরা যদি প্রজেক্টের রিকোয়ারমেন্ট, বা যে আমরা যে স্কোপ নিয়ে অনেকবার কথা বলছি না, স্কোপ ডাব্লিউবিএস, আমরা যদি স্কোপটা ডিফাইন করতে চাই প্রজেক্টের, বা স্কোপটা ডিফাইন করতে চাই, কিভাবে রিকোয়ারমেন্ট করবো? যে আমাদের ক্লায়েন্ট থেকে যে আমরা রিকোয়ারমেন্টটা নিয়ে, আমাদের ক্লায়েন্ট কিন্তু হয়তো চাইছে এরকম একটা এক্সপ্লেইন করছে, কিন্তু প্রজেক্ট লিডার যে আছে সে কিভাবে বুঝলো এই এরকম? তো আমাদের রিকোয়ারমেন্ট ক্ষেত্রে হয় অ্যানালাইজ যখন ডিজাইন করে অফিস থেকে, উনি এইভাবে চিন্তা করছে, এবং প্রোগ্রামার যিনি আছে, এটা হচ্ছে কি আনক্লিয়ার স্কোপ ম্যানেজমেন্ট, অর্থাৎ কি এক একভাবে বলতেছে ক্লায়েন্ট, একভাবে বুঝতেছে। তো এগুলো হয় কি মার্কেটিং টিম, স্পেশালি যখন মার্কেটিং টিম কাজ করে, উনি ক্লায়েন্টের সাথে কথা বলে এরকম, যেহেতু মার্কেটিং টিম অনেক সময় টেকনিক্যাল সাউন্ড নলেজ থাকে না, বা হচ্ছে ধরেন আর্কিটেকচার একটা রিকোয়ারমেন্ট নিতে চাইছেন, সেখানে আর্কিটেক্ট হয়তো মিটিং এ থাকলে উনি যেভাবে ক্লায়েন্টের, বা অনেক সময় ক্লায়েন্টও আসলে উনার রিকোয়ারমেন্টটা বুঝাইতে পারে না। তো এই রিকোয়ারমেন্টটা বুঝা, এবং আসলে ফাইনালি ক্লায়েন্ট কিরকম চাইছিল, উনার রিকোয়ারমেন্ট ছিল এমন, কিন্তু আমাদের এই মাঝখানে দেখেন অনেকগুলো রিকোয়ারমেন্টের ভিউ চেঞ্জেস, এক একজন এক একভাবে চিন্তা করছেন ক্লায়েন্টের বিষয়ে। রিকোয়ারমেন্ট যদি ডিফাইন না থাকে, তাহলে দেখেন আপনি যদি এই ধরনের প্রজেক্ট হ্যান্ড ওভার করে ফেলেন, তাহলে কি বিপদ হয়ে যাবে না? প্রজেক্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট কস্টটাই পুরো লস প্রজেক্ট হয়ে যাবে, যে কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এরকম ছিল না। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট আর স্কোপটা ডিফাইন করা, স্পেশালি যারা আমরা যারা ইন্টেরিয়র প্রজেক্টে কাজ করি, আমরা এরকম এরকম ফেস করি, হয়তো ক্লায়েন্টের মালিক একটা বলতেছে, ক্লায়েন্টের ওয়াইফ একরকম বলতেছে, এবং তাদের রিকোয়ারমেন্ট আসলে অন্যরকম। অনেক সময় থ্রিডি ট্রিডি করে দেখায়, উনি এক্সিকিউশনের পরে বলতেছেন আমার এটা ভালো লাগতেছে না, আমি এরকম চিন্তা করি নাই। অনেক ঝামেলা ফেস করি। এবং মেগা প্রজেক্টের ক্ষেত্রে হয় কি, স্কোপ আগে থেকে ডিফাইন থাকে না, অনেক ফিচার প্রজেক্ট কনস্ট্রাকশন হওয়ার পর অনেক ফিচার অ্যাড হয়। সো এইগুলোর জন্য আমরা চেষ্টা করি, প্রজেক্ট ম্যানেজমেন্ট চেষ্টা করে যে আগে থেকে প্রজেক্ট ডিফাইন করা ফেলা, স্কোপ কি কি কাজ আছে। না, আমাদের প্রজেক্টের কথা যদি বলি, আমাদের হয়তো 146 কিলোমিটার এবং প্রায় 20,000 হাউস হোল্ড কানেকশন আছে আমার প্রজেক্টে, বা হচ্ছে আমার প্রায় 120-140 কিলোমিটার হচ্ছে সিওরেজ লাইন হবে। সো এটা যদি আমার কনসেপচুয়াল ড্রয়িং একটা ছিল, আমি এখন এক্সিকিউশন আইসা দেখতেছি আমার এটা বেড়ে গেছে, যে স্কোপের যে এখন কনফ্লিক্ট হচ্ছে, এটা নিয়ে আমার তাদের চেঞ্জ রিকোয়েস্ট করতে হবে এবং ফান্ড রিভাইজ করতে হবে। সো আমরা এরকম রিয়েল প্রজেক্ট নিয়ে আসলে ডিসকাস করবো, যে কিভাবে আমাদের প্রজেক্ট গুলো আমরা সলভ করবো। এই প্রজেক্টের স্কোপ থেকে আমাদের ডাব্লিউবিএস টা সেট করতে হবে। ডাব্লিউবিএস টা খুবই ইম্পর্টেন্ট, এটা ডাব্লিউবিএস একদম মাথায় সেট করে ফেলেন, হ্যাঁ। ডাব্লিউবিএস হচ্ছে ডিকম্পোজিশন অফ টোটাল স্কোপ, অর্থাৎ আমাদের টোটাল একটা স্কোপ হয়তো 4 তলা একটা বিল্ডিং, তাহলে 4 তলা বিল্ডিং এর আমার যে আরো স্কোপটা আরো বেশি ভাঙতে চাই, ডাব্লিউবিএস আকারে ভাঙতে চাই, তাহলে আমার হয়তো ফার্স্ট ফ্লোর একটা ডাব্লিউবিএস, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, বা সাব স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার। এবং আরো যদি আমি আরো ডিফাইন করতে চাই আরো মাইক্রো লেভেলে, আমি হয়তো ওই যে পলিথিন লেইং, একদম অনেক মাইক্রো লেভেলে চলে গেছি, তারপরে ব্যাক ফিলিং, সিসি করা,
এক্সকাভেশন করা, একদম আরো মাইক্রো লেভেলে। তো আমরা প্রজেক্টে কোন লেভেলে কন্ট্রোল করবো সেটা আমাদের বিষয় হচ্ছে। আমাদের প্রজেক্টে যদি অনেক বেশি মাইক্রো লেভেলে, 1 ঘন্টার কাজের লেভেলে যদি আমরা প্রজেক্টে আসলে ইয়ে করতে চাই, তাহলে হবে না। আমাদের কিছু স্ট্যান্ডার্ড আছে প্রজেক্ট প্ল্যানিং এ, যে আমরা কত ডিউরেশনের প্রজেক্টে চিন্তা করব। তার আমার প্রজেক্টে ডাব্লিউবিএস বোঝার জন্য আমরা যে একটা রেনোভেশন প্রজেক্ট আছে, রেনোভেশন অফ হাউস, একটা গেস্ট হাউস রেনোভেশন করতে হবে। আমরা যদি ডাব্লিউবিএস চিন্তা করি তাহলে কি কি 2 ধরনের রেনোভেশন করতে হবে। আমাদের একটা প্রজেক্ট আসছে আমাদের হাতে, মানে 2 ধরনের রেনোভেশন করতে হবে। একটা যে এক্সটেরিয়র রেনোভেশন, একটা হচ্ছে ইন্টেরিয়র রেনোভেশন। এবং এক্সটেরিয়র রেনোভেশন এবং ইন্টেরিয়র রেনোভেশনের আমাদের কি করতে হবে, ল্যান্ডস্কেপিং, পেইন্টিং, ফ্লোরিং, ইন্টেরিয়র ডেকোরেশন করতে হবে। এবং অ্যাক্টিভিটিস কি কি করতে হবে, এবং আমি যে ওয়ার্ক প্যাকেজ, আমি যেগুলো ওয়ার্ক প্যাকেজ চিন্তা করি, এগুলো আন্ডার আরো কি, লেভেল দা ল্যান্ড ফ্লোরিং, অ্যাড আর্টিফিশিয়াল গ্রাস, ফিনিশ এক্সটেরিয়র, টেক আউট ওল্ড টাইলস, লে নিউ টাইলস, পলিশ টাইলস। তো আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য, আমার এই প্রতিটা অ্যাক্টিভিটির জন্য আমার কি কি রিসোর্স প্রয়োজন আছে, কি পরিমাণ কস্টিং প্রয়োজন, এবং টোটাল প্রজেক্টের কস্টিং, সেগুলো হচ্ছে ডাব্লিউবিএস। অর্থাৎ টোটাল প্রজেক্টটাকে ছোট ছোট লেভেলে ভাগ করে ফেলা। ক্লায়েন্ট কি বলবে, আমার এই যে লেভেল দা ল্যান্ড, ক্লায়েন্টের সাথে কি এই ধরনের ডিল হয়? ক্লায়েন্টের সাথে কিন্তু আমার এই ধরনের ডিল হয় না, না। ক্লায়েন্ট কি বলে, আমাকে লেভেল দা ল্যান্ড, লে ফ্লোরিং টাইলস, এগুলা ক্লায়েন্টের সাথে কি হয়, আমার প্রজেক্টটা রেনোভেশন করে দিতে হবে, আমার ইন্টেরিয়র প্রজেক্টটা, আমার প্রজেক্টটা রেনোভেশন করে দিতে হবে। তাহলে প্রজেক্টটা পাওয়ার পরে যে ইনিশিয়েশন ফেজে যেখানে ছিলাম আমরা, ইনিশিয়েশন ফেজ থেকে আমার কি করতে হবে, প্ল্যানিং ফেজে চলে আসতে হবে। এবং প্ল্যানিং ফেজে এসে আমরা এগুলা যে ডাব্লিউবিএস ডিফাইন করবো বা স্কোপ ডিফাইন করবো। সো এখানে দেখেন অনেক থিওরিটিক্যাল ডিসকাশন হচ্ছে। আপনাদের হয়তো চিন্তা করতেছেন যে এত থিওরিটিক্যাল ডিসকাশন, আমরা আসলে এখানে চিন্তা করছি আমরা মাইক্রোসফট প্রজেক্ট সফটওয়্যারটা শিখবো। তো আমরা আসলে কোর্সটা এমন ভাবে ডিজাইন করছি, আসলে মাইক্রোসফট প্রজেক্ট, এই এমএস প্রজেক্ট হয়তো আপনারা 3-4 ঘন্টা বা 5-6 ঘন্টা হয়তো বা সময় দিলে আমরা হয়তো মাইক্রোসফট প্রজেক্ট, আপনার সফটওয়্যার এক্সেল সফটওয়্যার আপনারা জানেন, এমএস প্রজেক্টে শিখাইতে এরকম সময় লাগবে। বাট কিভাবে এমএস প্রজেক্টে ডাটা ইনপুট করবেন, কিভাবে প্রজেক্ট থেকে ডাটা পাবেন, আমরা একটু থিওরিটিক্যাল অনেক কিছু নিয়ে আসছি এই কোর্সের আউটলাইন, এবং থিওরিটিক্যাল ডিসকাশন থাকে আমাদের প্রচুর। প্রতিটা ক্লাস যে ডিউরেশন, আমরা যদি 6টা থেকে 8টা সেশন নিই, 8টা সেশনের ধরেন 2 ঘন্টা করে যদি 16 ঘন্টা সেশন হয়, 8 ঘন্টা সেশন থাকবে থিওরিটিক্যাল ডিসকাশন বা বিভিন্ন প্রজেক্টের এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স, আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের প্রজেক্টের জিনিসপত্র দিয়ে আমরা কম্বাইন করে বা আমরা এই কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করি। তো আমাদের প্রজেক্ট থেকে কি আসে, মেজর ডেলিভারেবলস যেমন এক্সপিরিয়েন্স, তারপর ওয়ার্ক প্যাকেজ যদি আমি এটা চিন্তা করি, এটা থেকে আবার টাস্ক বা অ্যাক্টিভিটি। তো আমাদের কাজ হচ্ছে অ্যাক্টিভিটিস লেভেল হচ্ছে ফিল্ডে কাজ করে। শিডিউলিং এর যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট শিডিউলিং যে বিভিন্ন মেথড আছে, যেমন আমাদের গ্যান চার্ট খুব সহজে গ্যান চার্ট দেখতে পারি, ক্রিটিক্যাল পাথ মেথড, সিপিএম এবং পার্ট। সো সিপিএম কি, সিপিএম দিয়ে আমরা জানতে পারি যে কোন কোন টাস্ক গুলো, আমরা যে অ্যাক্টিভিটির কথা বললাম, কোন কোন অ্যাক্টিভিটি গুলা, এই যে অ্যাক্টিভিটি গুলো আছে, কোন কোন অ্যাক্টিভিটি গুলো আমরা রিস্কে আছে, কোন কোন অ্যাক্টিভিটি আমরা ডিলে করা যাবে না, ডিলে করলে প্রজেক্টে ডিলে হয়ে যাবে। আমার টোটাল প্রজেক্ট আছে 8 মাসের প্রজেক্ট, কিন্তু আমার কিছু অ্যাক্টিভিটি আছে ডিলে করলে প্রবলেম নাই। কিছু কিছু অ্যাক্টিভিটি আছে, স্পেশালি আমরা যখন শিডিউল ডেভেলপমেন্ট করব, শিডিউল যখন কমপ্লিট হবে, তখন আমাদের ক্রিটিক্যাল পাথ কারা কারা ক্রিটিক্যাল আছে সেইটা আমরা জানতে পারবো সহজে আমাদের এমএস প্রজেক্ট থেকে। যেমন দেখেন আমাদের একটা রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন, আমাদের এই ধরনের কাজ আছে, সাইট ওয়ার্ক, ফাউন্ডেশন, ফ্রেমিং, একটা রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশন বিভিন্ন অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটি যেখানে গ্যান চার্টটা দেখা যায়, এবং ডিউরেশন, স্টার্ট এবং ফিনিশ, এমএস প্রজেক্টের ফাইল। সেই ফাইলে আমরা দেখতে পাই কিভাবে এটা, দেখেন এই যে রেড হয়ে আছে, এই রেড গুলো হচ্ছে ক্রিটিক্যালে আছে। তো ক্রিটিক্যাল টাস্ক কি, এই ক্রিটিক্যাল টাস্ক গুলো যদি আমরা ডিলে করি, অর্থাৎ এই যে ডিউরেশনের মধ্যে আছে, এটা আমার যেই ডিউরেশনে এই কাজটা শেষ হওয়ার কথা, এই ডিউরেশনে যদি আমি শেষ না করি, তাহলে কিন্তু টোটাল প্রজেক্টে ইম্প্যাক্ট পড়বে এবং প্রজেক্টের ডিলে হবে, সাকসেসফুল প্রজেক্ট হবে না, এবং প্রজেক্টে ডিলে হবে। এই ডিলে করা যাবে না। আমার ক্রিটিক্যাল সিপিএম এ যেগুলো আছে সেগুলোকে ডিলে করা যাবে না। কেন করা যাবে না? কারণ এগুলো ডিলে করলে কি হবে, প্রজেক্টের এন্ড ডেডলাইনে আমার প্রজেক্টে ইম্প্যাক্ট পড়বে। রিসোর্স এন্ড কস্ট প্ল্যানিং, আমাদের প্রজেক্টের কস্টিং আমরা বের করতে পারবো, কি পরিমাণ কস্ট লাগবে, কোন কোন অ্যাক্টিভিটি, যেমন এক্সকাভেশনের জন্য আমার কি কস্টিং প্রয়োজন আছে, এবং কি কি রিসোর্স প্রয়োজন আছে, সেই রিসোর্সটা আমরা ডিফাইন করবো, কিভাবে কি কি রিসোর্স লাগতে পারে, এবং এই কস্টিংটা বের করতে পারবো টোটাল প্রজেক্টে। তো আমরা এই কস্ট এখানে ইনপুট দিতে পারবো, কস্টের ইনপুট এবং রিসোর্সের ইনপুট দেওয়া যাবে। এবং কোন মাসে কস্টের ফোরকাস্টটা করা যায়, রিসোর্সের কস্টের ওভারভিউ দেখা যায় এমএস প্রজেক্ট খুব সহজে, যে কি কি পরিমাণ কস্টের ওভারভিউ হচ্ছে এবং কি পরিমাণ কস্টের বাজেট হচ্ছে। রিসোর্স অ্যালোকেশন করা যায়, অর্থাৎ আমরা কি কি প্রজেক্টে, যেটা আমরা দেখলাম যে কি কি এক্সকাভেশন জন্য হয়তো
এক্সকাভেটর লাগবে, ম্যান পাওয়ার লাগবে, কি কি লাগবে, এবং কার রিসোর্স কি পরিমাণ, কি রিসোর্সের হিস্টোগ্রামে, অর্থাৎ এই যে রিসোর্স লাগতেছে, যে রিসোর্স লাগতেছে এবং রিসোর্সের যে ইনস্টাগ্রাম আছে, আমার কোন রিসোর্সে সবচেয়ে বেশি কাজের লোড আছে, সেই ইনস্টাগ্রাম দেখে আমরা কি করে রিসোর্স লেভেলিং করতে পারি। যার যে রিসোর্সে আমার হয়তো আমার আমার কোম্পানি হয়তো 10টা এক্সকাভেটর বা 5টা এক্সকাভেটর আছে, সে আমার 6টা 7টা প্রজেক্ট চলে, তো আমার কোন এক্সকাভেটরের লোড কি পরিমাণ, কাজের লোড কি পরিমাণ আছে, কোন ডিউরেশনে, কোন লোকেশনে তার কাজ, কোন প্রজেক্টে তার কাজ, এবং কোন কোন প্রায়োরিটি কি, সে ক্রিটিক্যাল আছে কিনা, সেভাবে আমরা ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারি এই প্রজেক্ট প্ল্যানিং দেখে। আমার অ্যাকচুয়াল যে প্রজেক্ট আমরা প্ল্যান করলাম, ইনিশিয়াল স্টেজ একটা প্ল্যান করি, এবং প্ল্যানিং এগেইনস্টে কি পরিমাণ কাজ কমপ্লিট হয়েছে এবং কমপ্লিট হয় নাই, অনগোয়িং আছে, এবং সেই কাজগুলার অ্যাকচুয়াল কাজের সাথে যে প্ল্যান কাজ করছি সেই প্ল্যানকে আনভ্যালু ম্যানেজমেন্ট করা যায়, আনভ্যালু ম্যানেজমেন্ট ইভিএম। অর্থাৎ আমার যে প্রজেক্টের যে কাজের প্ল্যান করলাম, এই প্ল্যান করলাম হয়তো ধরেন আমার 2 সপ্তাহ, কিন্তু এই কাজটা 3 সপ্তাহ লাগলো, এই যে 3 সপ্তাহ লাগার পরে যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট প্ল্যান প্রজেক্টে কি ইম্প্যাক্ট করতেছে, এবং ইম্প্যাক্টের পরে প্রজেক্টের, এবং প্রজেক্টের ওভারভিউ দেখা যায়, প্রজেক্টের কি পরিমাণ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, কোন পার্সেন্ট ডিলে হয়ে আছে। তো খুবই সহজ, এগুলো খুব মানে কাস্টমাইজ, এগুলো আপনার আসলে এক্সেলে যেমন কাস্টমাইজ করা লাগে, কিন্তু আপনার মাইক্রোসফট প্রজেক্টে অটো জেনারেট হয়। আপনি যদি প্রপারলি ইনপুট দিতে পারেন, অটো জেনারেট রিপোর্ট গুলো পাওয়া যায়। এবং কস্ট এবং বাজেট যে দিলেন, এটার মধ্যে আপনি বাজেট ম্যানেজ করতে পারবেন, কস্ট এবং বাজেট, যেমন ডিউরেশনটা যেভাবে ফোরকাস্ট করা যায়, সেভাবে আমার প্রজেক্টের বাজেটটাও ফোরকাস্ট করা যায়। সেই ধরনের বাজেট ম্যানেজমেন্ট কাজ করতে পারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমাদের যে ম্যানেজমেন্ট কি দেখতে চায়, ম্যানেজমেন্ট কি আপনার টোটাল ডিটেল 5-6 পেজের রিপোর্ট দেখবে, অ্যাক্টিভিটি দেখবে, ডিটেল দেখবে না। তারা কি দেখতে চায়, তারা দেখতে চায় প্রজেক্টের এরকম একটা আউটলুক দেখতে চায়, শুধু প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রজেক্টের ওভারভিউটা দেখতে চায়, প্রজেক্টের ওভারভিউ দেখতে চায়, তারা কি কি কাজের স্কোপ আছে তাদের। আমাদের এরকম একটা রিপোর্ট দেখতে চাই ম্যানেজমেন্ট, আমার ড্রয়িং কি কি অ্যাপ্রুভাল হয়েছে, প্ল্যান কি কি হয়েছে, অ্যাক্টিভিটি কি কি ছিল, কি কি অ্যাক্টিভিটি হয়ে গেছে, এরকম এক পেজ দেখতে চাই ম্যানেজমেন্ট। তো আমাদের এরকম এক পেজের রিপোর্টিং দেখতে হবে, প্রজেক্টের স্ট্যান্ডার্ড কবে ছিল, ফিনিশ ডেট কবে, প্রজেক্টের অ্যাকচুয়াল কি কাজ হওয়ার কথা ছিল, অ্যাকচুয়াল দেখেন প্ল্যান কতটুকু ছিল, অ্যাকচুয়াল পার্সেন্টেজ কত রয়েছে, কতদিন আমার এখনো ডিউরেশন হাতে আছে, প্ল্যান ভার্সেস অ্যাকচুয়াল যে স্কার্ভ আছে, স্কার্ভ সম্পর্কে আমরা জানবো ডিটেলস, স্কার্ভ করা শিখবো। So এই ধরনের রিপোর্ট আসলে ম্যানেজমেন্ট জানতে চায়। এবং যে লুকেট যে রিপোর্টিং গুলো আছে, 3 উইকস, 1 উইকস, অথবা আমরা নেক্সট উইক কি করতে চাই, সেটা সাব কন্ট্রাক্টরের জন্য বা আমরা মাইক্রো লেভেলে কন্ট্রোলিং এর জন্য ম্যানেজমেন্ট থেকে আমরা সেই 1 উইক বা 3 উইক, যেমন 5 উইকস এখানে মানে 5 সপ্তাহ, আগামী 5 সপ্তাহে শর্টিং করে আমরা এই কাজগুলা শর্টিং করে দেখতে পারি, আগামী সপ্তাহে কি কি কাজ আছে আমাদের, কি কি অ্যাক্টিভিটির কাজ আগামী সপ্তাহে আছে, এবং এই রিসোর্স গুলো অ্যাভেলেবল আছে কিনা, সেগুলো আমরা দেখতে পারি। আনভ্যালু ম্যানেজমেন্ট যেটা বললাম, ইভিএম, তো ইভিএম এর আছে কি, কস্ট পারফরমেন্স ইনডেক্স, মানে শিডিউল পারফরমেন্স ইনডেক্স, সেখানে কিছু ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা যদি, আমাদের যদি পজিটিভ রেজাল্ট হয়, পজিটিভ হলে আমার কি প্রজেক্টকে অন প্রোগ্রেস আছে, যেমন পজিটিভ যদি হয়, যেমন আমরা যদি কস্ট ভেরিয়েন্স যদি দেখি এবং কস্ট ভেরিয়েন্স যদি ক্যালকুলেশনটা করি ম্যাথমেটিক্যালি, এই সলিউশন গুলো করি, এটা যদি পজিটিভ হয়, তার মানে প্রজেক্টে কি আন্ডার প্ল্যান কস্ট আছে, এবং যদি নিউট্রাল হয়, অন প্ল্যান আছে। একইভাবে আমরা যদি কস্ট পারফরমেন্স ইন্ডেক্সটা দেখি, আমরা যদি গ্রেটার দেন, অর্থাৎ যেই সিপিআই, অর্থাৎ কস্ট পারফরমেন্স ইন্ডেক্স যদি গ্রেটার দেন 1 হয়, 1-এর থেকে বড় হয়, তাহলে এটা প্রজেক্ট, এই প্রজেক্টের কস্ট কি, কস্ট পারফরমেন্স ইন্ডেক্স কি, প্রজেক্টটা আন্ডার প্ল্যান কস্ট আছে, অর্থাৎ প্ল্যান থেকে কস্ট আন্ডার আছে। এবং যদি এক্স্যাক্টলি 1 আসে ভ্যালু, তাহলে অন প্ল্যান্ড আছে, এবং যদি লেস দেন 1 হয়, তাহলে ওভার প্ল্যান্ড আছে। তো আমরা এই থিওরিটিক্যাল কিছু ম্যাথ দেখবো এখানে, ডিটেলস। এবং আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করবো, যে রেনোভেশন প্রজেক্ট আছে, এই রেনোভেশন প্রজেক্ট আসলে আমরা টোটাল কমপ্লিট করবো আমাদের থ্রু আউট দ্য কোর্সে, এবং একদম মাইক্রো লেভেল আসলে প্রজেক্টটা দেখানো হয়। শিডিউল পারপাস ইন্ডেক্স হচ্ছে গ্রেটার দেন 1, অর্থাৎ 1-এর যদি উপরে হয়, তাহলে কি আছে, আমার শিডিউলটা অন অন ফিল্ড আছে। আমরা যে প্রজেক্টের খালি প্ল্যানিং করে ছেড়ে দিই না, আমরা যে প্রজেক্টের কি, প্রজেক্টের প্ল্যানিং এবং যে কন্ট্রোলিং ফেজ আছে, এই ফেজে আমার টোটাল ফেজে এই জিনিসগুলো আমার কন্ট্রোলিং, এই কিছু ধরেন উইকলি বা মান্থলি আমাদের এই অ্যানালাইসিস গুলো করা হয়, অ্যানালাইসিস করে এই রেজাল্ট গুলো দেখে আমরা তখন ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারি, আমার প্রজেক্টে অন শিডিউল আছে, বিহাইন্ড শিডিউল আছে কিনা। যদি বিহাইন্ড শিডিউলে থাকে, আমার কি মিটিগেশন প্ল্যানটা করে করতে হয়, মিটিগেশন প্ল্যান করে প্রজেক্ট আগায় নিতে হয়, এবং আমার ক্যাশিং প্ল্যান করতে হয়, রিসোর্স বাড়ায় প্রজেক্টে হয়তো আমার হ্যান্ড ওভার ডেট চলে আসে, আমার যে যে ক্রিটিক্যাল যে টাস্ক গুলো ছিল, সেই টাস্কে আমার আরো রিসোর্স বাড়ায় আমার এই প্রজেক্টের কাজগুলো আগায় নিতে হবে। তাহলে আমরা আহ, এই যে রেজাল্ট গুলো দেখে আমরা একটা ডিসিশন নিতে পারি প্রজেক্ট কিভাবে আগাবে।
এজ এ প্ল্যানিং আমাদের কিছু কমন চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ গুলো হচ্ছে স্কোপ ক্রিপ, অর্থাৎ আমাদের প্রজেক্টে স্কোপ ক্রিপ অ্যাভয়েড করার চেষ্টা করি, তারপরে হয়ে যায়। যেমন স্কোপ ক্রিপটা কি আমাদের প্রজেক্টে, যেমন আমরা হয়তো প্রজেক্টের ডিসিশন চেঞ্জ হওয়া আর কি আসলে একটা। বা হচ্ছে লোকাল কোম্পানিগুলো কি হয়, আমরা টাইলস করতে চাইছিল, এখন মনে হয় না টাইলস না, আমার একটু মার্বেল করে দেন। বা আমার হচ্ছে বারান্দা টাইলসের ওনার সাথে কমিটমেন্ট ছিল না, স্কোপে ছিল না, এখন উনি বলতেছে বারান্দার টাইলসটা করে দেন। বা গ্রাউন্ড ফ্লোরের যে হয়তো ওয়াটার আন্ডারগ্রাউন্ডের ওয়াটার রিজার্ভারের যে জায়গাটা ছিল, ওটা ওনার সাথে ডিল হয় না যে এই জায়গাটা আমার টাইলস করে দিতে হবে। এখন প্রজেক্ট শেষ, ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে এটা, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় এই ধরনের কোনো স্কোপ ক্রিপ করার সুযোগ না, অর্থাৎ আপনার স্কোপে নাই, আপনার কমিটমেন্টে নাই, আপনার কন্ট্রাক্টে নাই, এই কন্ট্রাক্টের বাইরে আপনি কিছু করতে পারবেন না। বাট লোকাল ফার্ম গুলা বা ইন্টারন্যাশনাল অনেক কিছু আসলে আমরা এজ এ কন্ট্রাক্টরও অনেক কিছু কনসিডার করে ফ্রিতে করে দিই। বাট আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে কোনো ফ্রি বলে কোনো সুযোগ না। আপনার যা যা লাগবে আপনি চেঞ্জ রিকোয়েস্ট দিবেন, সেইটা চেঞ্জ রিকোয়েস্ট করে আসলে সেটা আমি অ্যাপ্রুভাল হলে আমি কাজ করে দিব, অর্থাৎ আপনি অ্যাপ্রুভাল করে দিবেন, আমি কাজ করে দিব। সো আমরা যদি প্রপার প্ল্যানিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্টটা জানি, আমরা কি করতে পারবো, এইসব আনডিফাইন্ড গোল এবং অবজেক্টিভ অ্যাভয়েড করতে পারবো। ইনঅ্যাকুরেট এস্টিমেশনটা করা যাবে না। ইনঅ্যাকুরেট এস্টিমেশন বলতে আমরা যে ডিউরেশন এস্টিমেশন করবো, আমরা যে কস্ট এস্টিমেশন করবো, আমরা যে রিসোর্স এস্টিমেশন করবো, এগুলো প্ল্যানিং ইঞ্জিনিয়ার যে আপনি শুধু একাই করবেন এরকম না। আপনার এখানে টোটাল টিম থেকে আপনার কিউএস থেকে আপনার এস্টিমেশনটা সাপোর্ট দিবে, আপনার ডিউরেশন এক্সপিরিয়েন্স থেকে আপনার বিভিন্ন মেথোডোলজি আছে কিভাবে আপনারা ডিউরেশনে অ্যানালাইসিস করবেন, এস্টিমেশন করবেন। ইনএফিশিয়েন্ট রিসোর্স অ্যালোকেশন করা যাবে না। তো কমিউনিকেশন ব্রেকডাউন আমাদের ইন্ডিয়া যেমন একটা প্রজেক্ট ম্যানেজারের 90% কাজ কমিউনিকেশন। অ্যাজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার আপনার অনেক কাজ আছে কমিউনিকেশন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে, কারণ আপনি কি সাপ্লাই চেইনের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে, এইচআর ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন করতে হবে, আপনার প্রকুরমেন্ট টিমের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে, টোটাল সবার সাথে, সব ডিপার্টমেন্টের সাথে, কোয়ালিটি ডিপার্টমেন্টের সাথে আপনার চেক কমিউনিকেশন করতে হবে, ইকুইপমেন্ট সাপ্লাই যারা দেয় তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। কারণ কি আপনার প্ল্যানিং অনুযায়ী কাজ হচ্ছে কিনা এবং ওই কাজে কারা কারা অ্যাসাইন ছিল, তারা এই জিনিসটা আপনারা তো নিজে ফিজিক্যালি কাজটা করতে পারেন, বা তারা অ্যাসাইন কিনা আপনার 2 মাস পরে আপনি জানেন একটা প্রকুরমেন্ট করা, সেই প্রকুরমেন্টের সাথে আগে থেকে ইনফর্ম করা যে প্রকুরমেন্টের ডেট কিন্তু চলে আসছে, আপনারা প্রকুরমেন্টে অর্ডার করছেন কিনা, প্রত্যেকটা জায়গায় আপনি ফলো আপ করতে হবে। সেই ফলো আপটা হচ্ছে কি কিভাবে কিভাবে করতে হবে, এই ফলো আপটা হচ্ছে আপনার প্রজেক্টের এই যে প্ল্যানিংটা দেখে আপনার ফলো আপটা করতে হবে। তাহলে এই কমিউনিকেশনটা আপনার কমিউনিকেশন নলেজটা লাগবে, সেই স্কোপ ক্রিপটা আপনার অ্যাভয়েড করতে হবে। এই জন্য কি আমার ইনিশিয়াল যখন আমি স্কোপ ডিফাইন করবো, তখনই আমার একদম পাই টু পাই স্কোপটা ডিফাইন করে ফেলতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট, আমি আগে থেকে যে রিস্ক গুলা প্রিভিয়াস কোন প্রজেক্ট হয়তো হয়েছিল বা কি কি রিস্ক আসতে পারে, কোন কোন টাস্ক গুলা ক্রিটিক্যাল আছে, সেই টাস্ক গুলা ফ্লট নাই হয়তো, বা সেই টাস্ক গুলো আগে থেকে ডিফাইন করা বা আগে থেকে অ্যালার্মিং করা, অ্যালার্ট করা, টিমকে জানানো। আনরিয়েলিস্টিক ডেডলাইন, আপনার জানেন আপনি এই প্রজেক্টটা করতে 6 মাস লাগবে বা 8 মাস লাগবে, আপনি প্ল্যানিং করলেন, বাট আপনার প্রজেক্ট ম্যানেজার কি করলো আপনাকে বা হচ্ছে অনেক সময় মালিক পক্ষ কি করে একটা ডেডলাইন দিয়ে দেয় যেটা আনরিয়েলিস্টিক ডেডলাইন। আনরিয়েলিস্টিক ডেডলাইন দিলে আপনি কি সেই কাজটা সাকসেসফুল হতে পারবেন না, আপনি সেই কাজটা শেষ করতে পারবেন না, তখন আপনার কি সাকসেসফুল প্রজেক্ট হবে না, আপনি ডেডলাইন মিস করলেন। সো আমরা চেষ্টা করবো আনরিয়েলিস্টিক ডেডলাইন গুলো না দেওয়ার জন্য আসলে। তারপর হচ্ছে আবার টিম কনফ্লিক্ট এবং লো মোরাল, আমাদের এই টিমের মধ্যে প্ল্যানিং টিম থেকে শুরু করে প্রত্যেকটা স্পেশালি প্ল্যানিং টিম যখন সাইডে কমিউনিকেশন করে আদার্স স্টেক হোল্ডারদের সাথে কমিউনিকেশন করে, অনেক ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের, কারণ আমরা তো সবসময় সাইডে যেতে পারি না, অনেক কাজে ইয়ে থাকে। আমাদের বিভিন্ন টিমের সাথে কনফ্লিক্ট গুলাকে অ্যাভয়েড করতে হবে আমাদের, এইগুলো হচ্ছে চ্যালেঞ্জ আমাদের কাজের ক্ষেত্রে। স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট, এই স্টেক হোল্ডার কিন্তু এঙ্গেজমেন্ট রাখতে হবে। আমার লেখা আমি স্টেক হোল্ডারকে জানাইলাম না, আমি কাজ করে ফেললাম, আমার লোকাল পিপল জানাইলাম না, আমি রাস্তা কেটে ফেললাম, নানান ঝামেলা হবে। আমার কি প্রত্যেকটা স্টেক হোল্ডারকে প্রপারলি তাদের সাথে ইনভলভ থাকা, কমিউনিকেশন, এই যে কমিউনিকেশনটা থাকা, স্টেক হোল্ডার এবং কমিউনিকেশনের চেইনটা মেনটেন করা, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, এবং অ্যাকাউন্টেবিলিটি যেটা আছে সেটা জবাবদিহিতার মধ্যে সবাইকে চলে আসতে হবে আসলে। আমরা আসলে একটা সিঙ্গেল ফ্যামিলি হাউস প্রজেক্ট কথা চিন্তা করি, আমাদের যে এই অ্যাক্টিভিটিস গুলো আছে, আমরা এইটা হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটির একটা প্রজেক্ট, ডেমো প্রজেক্ট। সেই এই প্রজেক্টটা আসলে আমরা একটা ডিভিশন করবো, এবং এই প্রত্যেকটা প্রজেক্টের আরো কি আমরা কি সাব ওয়ার্ক প্যাকেজ আছে, ডাব্লিউবিএস আছে, এবং কি অ্যাক্টিভিটিস বা টাস্ক আছে, সেই টাস্ক গুলোর আন্ডারে কতদিন ডিউরেশন লাগবে, কি পরিমাণ স্টার্ট ফিনিশ ডেট, এইভাবে আমরা একটা টোটাল প্রজেক্ট, একটা সিম্পল সিঙ্গেল ফ্যামিলি হাউস প্রজেক্টের আউটপুট। তো এই জিনিসগুলো আমাদের এখানে জাস্ট খালি স্টার্ট ফিনিশ ডেট দেওয়া আছে এবং পেরি কিছু কিছু কাজ দেওয়া আছে, তো কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে, আমাদের প্রত্যেকটা কাজে কিন্তু একটা ইয়ে আছে। আমরা চাইলে ফার্স্ট ফ্লোর করতে পারবো না, আমাদের পাইলিং করে আগে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত কমপ্লিট করতে, তারপরে ফার্স্ট ফ্লোর কাজ করতে পারবো।
এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর যদি করতে চাই, ফার্স্ট ফ্লোর ঢালাই শেষ হলে শাটারিং খোলার পরে আমার একটা নির্দিষ্ট ফিক্স ডাবল শাটারিং না থাকে, আমার এই শাটারিং খুলে নিয়ে আমার সেকেন্ড ফ্লোরে কাজ করতে হবে। তো এই যে রিসোর্স প্ল্যানিং, এইখানে আপনাদের কিন্তু অনেক ইনপুট দেওয়ার সুযোগ আছে, আপনারা যেই পজিশনে থাকেন না কেন। অ্যাজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার আমাদের রোল গুলো হচ্ছে একদম প্রিপেয়ারিং শিডিউল, প্রিপেয়ারিং থেকে মনিটর আপডেট দ্য প্রজেক্ট শিডিউল, এবং প্রজেক্টের অন ট্র্যাকে আছে কিনা, রিসোর্স ইউজ এফিসিয়েন্টলি হচ্ছে কিনা, এবং প্রজেক্টের রিপোর্ট, কন্টিনিউয়াস রিপোর্ট রেডি করা। Develop and update project schedule, monitor progress versus plan, plan resource, manpower, materials, equipment, identify delay and risks, prepare progress reports, coordinate with project management team এবং স্টেকহোল্ডারদের সাথে। আমাদের গোল কি? আমাদের আলটিমেট গোল হচ্ছে এনশিওর দ্য প্রজেক্ট কমপ্লিট অন টাইম উইদিন বাজেট এন্ড অ্যাজ প্ল্যান। আমাদের এটার জন্য কি করতে হবে? কোয়ালিটিফুল প্রজেক্ট অন টাইম উইদিন বাজেটে ফিনিশ করতে হলে আমাদের যা যা নলেজ প্রয়োজন আছে, এই 10টা নলেজ এরিয়ার নলেজ থাকতে হবে। এবং অবশ্যই প্ল্যানিং এর একটা ভালো সফটওয়্যার স্কিল এবং প্ল্যানিং এর নলেজ গুলো জানতে হবে। আমাদের প্ল্যানিং এর কি অনেকগুলো নলেজ ছিল না, যেমন 49 প্রসেসের যে নলেজ গুলো দেখছি সেখানে অনেকগুলো নলেজ ছিল। এখন আসেন এই কোর্সটা কারা কারা করবে আসলে। এই কোর্স আপনারা যারা আজকে এনরোল হয়েছেন হয়তো বিভিন্ন বিভিন্ন কনস্ট্রাকশনের বিভিন্ন প্রফেশনাল, বিভিন্ন আপনাদের বিভিন্ন ডেজিগনেশন, বাট কাদের জন্য আসলে কোর্সটা? এই কোর্সটা কারা কারা করতে পারবে? স্টুডেন্ট এবং যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট, বা আরো এখন এখন মনে হয় অনেক অনেক ইউনিভার্সিটিতে যারা সিভিল বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং করছেন তাদের এই প্রজেক্ট ম্যানেজমেন্টের কিন্তু একটা কোর্সই আছে, পিপিএম পিপিসি, পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি। সেই ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টস যারা আছেন, ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস এবং অন্যান্য ইঞ্জিনিয়ার, স্পেশালি ত্রিপলি এবং যারা আসলে কনস্ট্রাকশনের সাথে ইনভলভ, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা আসলে এই কোর্সটা সবচেয়ে বেশি এখন এনরোল হয়। এছাড়া যারা ডেভেলপমেন্ট প্রজেক্টে বা ডেভেলপার কোম্পানিতে কাজ করেন, ইপিসি প্রজেক্টে যারা কাজ করেন, ডিজাইন এবং বিল্ড এবং সাইট প্রফেশনাল যারা আছেন, এবং যারা ডেডিকেটেডলি শিডিউলিং এবং প্ল্যানিং এ কাজ করেন, যেমন আমি প্ল্যানিং এ কাজ করতেছি, শিডিউলিং এ কাজ করতেছি ডেডিকেটেড, কিন্তু আপনি ডেডিকেটেড না, কিন্তু আপনি ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ফ্রেশ গ্রাজুয়েট, অথবা আপনার ডিজাইন বিল্ড ফার্মে কাজ করতেছে, কনসালটেন্সি, কারণ আপনার এখন প্রত্যেকটা কাজে শিডিউল সাবমিট করতে। যেমন সেদিন আমাদের এক হোলসিম সিমেন্ট কোম্পানি আমাদের হচ্ছে কি, বা বিভিন্ন সিমেন্ট কোম্পানি আমাদের রেডিমিক্স, তাদের রেডিমিক্স প্ল্যান্টের আমাদের প্ল্যানিং করে দিতে হচ্ছে। তারা আমাদের কবে টেস্ট হবে, আমাদের মিক্স ডিজাইনের জন্য ওনারা কবে র মেটেরিয়াল টেস্টিং করবে, বিভিন্ন কোম্পানি একদম ডিটেলস আমাদের প্ল্যানিং করে দিতে হচ্ছে এখন। তার মানে কি তারা তো এই নলেজটা যদি না থাকে, উনি প্ল্যানিং এক্সেলে বসে বসে সারাদিন লাগা করবে না। উনি ইজিলি মাইক্রোসফট প্রজেক্ট এই শিডিউলটা, শর্ট শিডিউল হয়তো, হয়তো অ্যাক্টিভিটি কম, 50টা অ্যাক্টিভিটি বা 60টা অ্যাক্টিভিটি, 1000 হোক 2000 অ্যাক্টিভিটি হোক, উনি সহজে এই কাজটা করে দিতে পারবে। এবং ডিজাইন কনসালটেন্সি ফার্ম, হয়তো আর্কিটেকচারাল ফার্ম, তার 10টা আর্কিটেকচারাল ডিজাইনটা উনি কবে সাবমিট করবে। বা আমাদের এই কোর্সটার কথা যদি চিন্তা করি, আমাদের কোর্সটা লঞ্চ কবে হবে, আজকে একটা ওরিয়েন্টেশন ক্লাস হলো, বাকি 8টা বা 6টা বা 8টা ক্লাস কবে হবে, কোন কোন দিনে হবে ক্লাস, সেইগুলো যেমন একটা শিডিউল করা, সেইগুলো আমরা মাইক্রোসফট প্রজেক্ট করতে পারি চাইলে। এবং যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশন আছে, একদম কনস্ট্রাকশন প্রফেশনাল আছে এবং কনস্ট্রাকশন সাইডে আছে, সেটা হোক লোকাল ফার্ম, কারণ লোকাল ফার্ম কিন্তু এখন মাইক্রোসফট প্রজেক্টে অনেক ডেডিকেটেডলি কাজ করতেছে আসলে। এবং যারা হচ্ছে পিএমপি পরীক্ষা দিতে চান, সিএমপি পরীক্ষা দিতে চান, এবং যাদের বিলো 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এবং 3 ইয়ার এক্সপিরিয়েন্স হলে আপনারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স যারা আছেন, এবং যারা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল এক্সপিরিয়েন্স সার্টিফাইড বা তাদের যে পিডিইউ প্রয়োজন হয়, তারাও এই কোর্সে এনরোল করতে পারেন। এবং পিএমআই, সিপি অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্ট, যারা কনস্ট্রাকশন প্রফেশনাল এই সার্টিফিকেশন গুলো নিতে চান প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন থেকে, তাদেরও এই নলেজ গুলো প্রয়োজন আছে। তাদের আসলে এই কোর্সটা করলে অনেকটা অনেক ইনফরমেশন বা অ্যারাউন্ড 50 to 60% বলা যায় যে কোর্স কভার হয়ে যায় আসলে। আমরা কোর্সটা আমরা ডিজাইন করছি বা অনেক ডিসকাশন করি, যে ওই কোর্সটা 50% কভারেজ এখান থেকে হয়ে যায়, কারণ এই 10টা নলেজ এরিয়ার ডিসকাশন থাকে এখানে। এবং যারা প্রজেক্ট ম্যানেজমেন্টের বিভিন্ন সফটওয়্যার, সে আপনি প্রাইমাভেরা শিখেন, এমএস প্রজেক্ট শিখেন, টিলস শিখেন, হোয়াট এভার শিখেন, আপনার এই নলেজ এরিয়া লাগবে। এই সিপিএম কিন্তু প্রাইমাভেরার জন্য যা, এমএস প্রজেক্টের জন্য যা, ডাব্লিউবিএস কিন্তু আপনার প্রাইমাভেরার জন্য যা, এমএস প্রজেক্টের জন্য যা, প্রতিটার জন্যই লাগবে। তো আপনার সফটওয়্যার যেটা দিয়ে কাজ করেন না কেন, বা আপনার বেসিক যদি ক্লিয়ার করতে চান, মাইক্রোসফট প্রজেক্ট যদি শিখে ফেলেন, তারপর আপনারা যদি কেউ আবার ধরেন এমএস প্রজেক্ট শিখে ফেলছেন, আপনি 1-2 বছর কাজ করছেন, এখন আবার যাচ্ছেন প্রাইমাভেরাটা শিখতে, তারাও এই নলেজটা, এই কোর্সের এই নলেজটা কিন্তু আপনার কাজে লাগবে ওই কোর্সের জন্য। এবার আসেন, আমি কোর্সটা করে লাভ কি আসলে? মাইক্রোসফট প্রজেক্টের কোর্সটা করলে লাভ কি? এটা ডিমান্ড আসলে ডে বাই ডে বাড়তেছে। এখানে আপনাদের কাউকে মোটিভেটেড বা প্রমোট করার জন্য না, এটা আসলে ডিমান্ড। আপনারা অলরেডি জানেন যারা আসলে কনস্ট্রাকশন ফিল্ডে আছেন, এখন প্ল্যানিং ইঞ্জিনিয়ার প্রচুর সার্কুলার হয়।
ইভেন যারা জব সার্কুলার, আপনারা বিডি জবস গুলো দেখবেন, মাইক্রোসফট প্রজেক্ট আপনারা জানেন কিনা, অনেক সার্কুলার, মানে আমি তো আপনাদের হয়তো মোটিভেট করতে পারি এই কোর্সে ভর্তি হওয়ার জন্য, এরকম কিছু না, আপনারা এই সোর্স গুলা দেখবেন আসলে। পিএমপি চাচ্ছে, এই প্রজেক্ট পারেন কিনা, সার্কুলার স্পেশালি স্পেসিফিক করে দিচ্ছে, আপনারা বিডি জবস বা কিছু জব সার্কুলার দেখেন। আপনি অন্য পজিশনে চাইছে, আপনি চাইছে হয়তো প্রজেক্ট ম্যানেজার পজিশনে, বাট আপনি মাইক্রোসফট প্রজেক্ট জানেন কিনা, কারণ আপনি মাইক্রোসফট প্রজেক্ট যিনি না জানেন, আপনি প্রজেক্ট ম্যানেজার, আপনি সিপিএম জানেন না, আপনি ক্রিটিক্যাল পাথ জানেন না, আপনি ইবিএম জানেন না, তাহলে আপনি রিপোর্ট এগুলো যদি অ্যানালাইসিস না জানেন, এগুলো যদি রিড করতে না জানেন। আমার এর আগের ব্যাচে আমার একজন প্রজেক্ট ম্যানেজার আমার এনরোল হয়েছিল, উনি আহ, উনি হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এবং অনেক ইয়ার অফ এক্সপিরিয়েন্স। উনি খালি উনার তো মাইক্রোসফট প্রজেক্টে এখন শিডিউলিং করতে হচ্ছে না বসে বসে, ওনার কাছে ফাইল আসতেছে বিভিন্ন, শিডিউল করে সাব কন্ট্রাক্টররা শিডিউল দিচ্ছে যে এই প্রজেক্ট আমরা, তখন উনি কি শিডিউলটা হেলথ চেক আপ করতে হবে না, শিডিউলটা প্রপার হইলো কিনা, কোন কোন টাস্ক রিক্সে আছে এবং ওই রিক্সের টাস্ক ডিলে হচ্ছে কিনা, সিপিএম এ আছে কিনা, ইভিএম গুলো অ্যানালাইসিস করে সেই প্রজেক্টের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবে না। তার মানে কি তাহলে এই প্রজেক্টের ডিমান্ড আছে, এই প্ল্যানিং যারা এমএস প্রজেক্ট জানেন তারা একটু আগায় থাকবে। ক্যারিয়ার গ্রোথ এবং স্যালারি স্ট্রাকচার আই থিঙ্ক কিছুটা ভালো। আহ, অনেক ট্র্যাক থেকে যারা প্ল্যানিং এ ক্যারিয়ার করতে চান, বা মাইক্রোসফট প্রজেক্ট বা বা আদার যে সফটওয়্যার আছে, বা প্রজেক্ট ম্যানেজমেন্টে যারা কাজ করতে চান, কিউএস কন্ট্রাক্ট যারাই আছেন, তাদের এই জায়গাটা, বা সাইট ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা কনস্ট্রাকশন ম্যানেজার যারা হবেন সাইট থেকে, তাদের এই নলেজটা প্রয়োজন আছে। এবং তাদের অবশ্যই যারা এই নলেজ গুলা জানে, যখন এই নলেজ গুলো কি সবাই জানে না, যাদের এই প্রাইম মাইক্রোসফট ডাব্লিউবিএস কি সবাই জানেন, আপনারা যে এখানে যারা এনরোল হয়েছেন, যদি এই টার্মটা আগে জেনে থাকেন ভালো, না জানলে আজকে হয়তো এই সেমিনার থেকে আপনার টার্ম গুলো অন্তত জানলেন, ডাব্লিউবিএস, সিপিএম, ইভিএম এবং আরো যে নলেজ স্কোপ ডিফাইন, এই যে টার্ম গুলো জানতে পারলেন, এই টার্ম গুলো তো জানাটা ইম্পর্টেন্ট, এবং টার্ম গুলো যদি জানতে পারেন, এবং আপনি দেখবেন আপনার ক্যারিয়ার গ্রোথ, কারণ এই এই আপনার প্রজেক্ট ম্যানেজার, এবং ধরেন বাইরের দেশে কি হয়, যারা পিএমপি বা প্রজেক্ট ম্যানেজমেন্ট নলেজ এরিয়া যাদের নাই, তারা কিন্তু প্রজেক্ট ম্যানেজার হতে পারে না, স্পেশালি যারা কাতার, মিডল ইস্ট, ইউএই তে, আদার্স কান্ট্রি গুলোতে, আমাদের বাংলাদেশে এখন অনেকে যাচ্ছে, এবং তাদের কিন্তু এই নলেজটা প্রয়োজন আছে, কারণ তাদের প্রজেক্ট ম্যানেজার কিন্তু পিএমপি সার্টিফাই ছাড়া হচ্ছে না। পিএমপি সার্টিফাই মানে কি, তাদের এই নলেজ গুলো আছে, এবং নলেজ গুলো আছে দেখেই তারা এই কোর্সে এনরোল হচ্ছে, বা এই নলেজ গুলো আছে, এবং যাদের এই নলেজ গুলো আছে তাদের স্যালারি স্ট্রাকচার আই থিঙ্ক একটু বেটার আসলে। আপনারা মার্কেট রিসার্চ করলে বুঝতে পারবেন, আমার চাইতে আরো ভালো জানবেন, আমি তো এই লাইনে হয়তো আছি কিছুদিন। ভালো, বেটার আসলে, অনেক 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 কিছু থেকে এই স্ট্রাকচারটা ভালো, স্যালারি স্ট্রাকচার এবং অথরিটি নিয়ে কাজ করা যায়, কারণ আপনি কাজ করবেন ডিরেক্ট ম্যানেজমেন্টের সাথে, ঠিক না? আমি দেখছি আমরা এতক্ষণ কি দেখলাম, একদম ডিরেক্ট ম্যানেজমেন্টের সাথে কাজ করি, তাহলে আপনার অনেক অথরিটি থাকে বা রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেন্টও থাকেন যেমন, আপনি অনেক ডিসিশন মেকিং এ কাজ করতে পারেন, বা ডিসিশন মেকিং কে ম্যানেজমেন্টকে ইনফ্লুয়েন্স করতে পারেন। এবং আপনি যখনই হায়ার ম্যানেজমেন্টকে এক্সপোজ করবেন, আপনার যে অথরিটিশিপটা থাকবে, আপনি এক্সপোজ করবেন, তখন আপনার কি এক্সপোজার হবেন ম্যানেজমেন্টের কাছে, আচ্ছা এই ছেলেটা তো ফোকাসড, আপনি কিন্তু ফোকাস হয়ে যাবেন তখন ম্যানেজমেন্টের কাছে, কারণ আপনি প্রজেক্টের অনেক কিছু জানেন ভাই। আপনি যখন প্ল্যানিং এ কাজ করতেছেন, প্রকিউরমেন্ট কি কি আসে বিষয়, কোন কাজটা কবে হবে, এখানে সাব কন্ট্রাক্টর, অনেক স্টেক হোল্ডারের সাথে ইনভলভ, তো আপনি কিন্তু কোম্পানির কাছে একটা গুরুত্বপূর্ণ পার্সন হয়ে যাবেন, তখন আপনার এক্সপোজার থাকবে, ঠিক না? এবং তখন আপনি চাইলে কিন্তু হুট করে চাকরি থেকেও আপনাকে বাদ দিতে পারবেন না, কারণ আপনি কোম্পানির অনেক কিছু জানেন, আপনি প্রজেক্ট ম্যানেজার ডান হাত বাম হাত হয়ে যাবেন, যারা প্ল্যানিং এ কাজ করেন না স্পেশালি, বা আছে যারা এই ম্যানেজমেন্টে কাজ করেন, কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের সাথে ইনভলভ। এবং প্রজেক্টের প্রোগ্রেস সম্পর্কে আপনি জানতে পারেন, প্রজেক্টের প্রোগ্রেস সম্পর্কে কিন্তু সবাই জানেন, আপনি প্রজেক্টে কত পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে, আপনি প্রজেক্টের কোন কোন অ্যাক্টিভিটি শেষ হয়ে গেছে। যারা ম্যানেজমেন্টে কাজ করেন তারা খুব ইজিলি একদম ডিটেলস জানেন, প্রজেক্টের কি অবস্থা, প্রজেক্টের প্রোগ্রেস কতটুকু হইলো, কোন কোন কাজগুলো প্রজেক্টে পিছায় আছে। এবার আসেন যে আপনারা হয়তো একটা ফান্ড বা একটা টাকা এবং সময়, আমি টাকাটার চেয়ে গুরুত্বপূর্ণ দিই সময়, কারণ আমরা খুবই প্রফেশনাল মানুষ, খুবই ব্যস্ত একটা সময় পার করি, 8টা থেকে 6টা, কারো কারো অফিস হয়তো 10টা থেকে 5টা, এরপরে ফ্যামিলির সময় দেওয়া, নানান কিছু করে তারপর হয়তো একটু সময় বের করে আমরা এই কোর্সটা করার চেষ্টা করি, বা বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে আমরা বিভিন্ন কোর্স করি। সো এই কোর্সটা যে করলাম, টাকা তো একটা যায়, হয়তো একটা অ্যামাউন্ট আপনার চলে গেল আপনার, কিন্তু এই যে একটা টাইম আপনি ইনভেস্ট করলেন, এইটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনি পাবেন কিনা। যদি আমি চিন্তা করি, আমার কথা বলি, আমি 2022-এ 3C-তে কোর্সটা করছি, আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, আমার আই থিঙ্ক 100 টাইমস অফ রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমি পেয়ে গেছি, কারণ আমি যেসব জায়গায় জব করছি, এবং যেসব জায়গায় জবের স্কোপ পাচ্ছি, এবং করার স্কোপ পাচ্ছি এবং সামনে পাবো, তারা আমাকে এটা ভ্যালু দেয়। এবং আমার যে নলেজটা আমি আমি কোর্স করে প্লাস আমি আরো যে জানার চেষ্টা করছি, এবং আমি এখন আসলে যে কি ব্যাচ পড়াইতেছি, তো আমার হয়তো এই যে আমি তো স্টুডেন্ট, মানে স্টুডেন্ট ছিলাম এক সময়, এখন আমি ট্রেনিং নিচ্ছি, তো আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমার ট্রেনিং দিয়ে উঠে গেছে, আমি চাকরি টাকরি ইত্যাদি কথা বাদ দিলাম, আমার এটা
মানে ব্যাচ আকার আমার এটা 3 নাম্বার, তারপর হচ্ছে আমি আরো কয়েকটা ট্রেনিং সেন্টারের সাথে ইনভলভ। এছাড়া আমি প্রাইভেট ব্যাচও যদি করাই, তো আমার হয়তো একটা স্টুডেন্টের টাকা দিয়ে আমার এই টাকা উঠে গেছে, আমার কোর্সের টাকা। তো আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আমারই চলে আসছে। তো আপনারা ডিসিশন, এখন হচ্ছে ডিসিশন মেকিংটা আপনার উপর। আপনি এই কোর্সটা কেন করবেন? আপনি ট্রেনিং করাবেন, আপনি হয়তো ট্রেনিং করাবেন না, ওকে ফাইন, দরকার না। আপনি হয়তো প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং না, আপনি তাহলে কেন করবেন? আপনি, আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি আপনার কেন এই নলেজটা আপনার প্রয়োজন। আপনারা যারা কনস্ট্রাকশন আছেন, সেটা হোক ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কারণ এই নলেজটা আপনার কেন প্রয়োজন। আমি শুধু মাইক্রোসফট প্রজেক্ট সম্পর্কে কিন্তু আজকে কথাবার্তা খুব বেশি বলি নাই, মানে বলা হয় না আসলে যে মাইক্রোসফট প্রজেক্টের সাথে আমি এই নলেজ এরিয়া গুলা বা এই নলেজ সম্পর্কে কথা বলছি, কারণ আমি আসলে আমার যে 5-6 বছর অভিজ্ঞতা, আমি নিজেও তো কোর্স করছি। এবং আমি এক জায়গায় না, আমি কয়েকটা জায়গা থেকে কোর্স করছি, এবং অনেক ফ্রি রিসোর্স থেকেও নলেজ চেষ্টা করছি, বা বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনার বা ইত্যাদি ইত্যাদির মাধ্যমে অনেক নলেজ নেওয়ার চেষ্টা করছি। সেখানেও দেখছি যে তারা শুধু এই অনেক অনেক আমাদের দেশে তো এখন অনেক ট্রেনিং সেন্টার, এবং ট্রেনিং সেন্টার অভাব নাই। এবং নামমাত্র মূল্যেও আসলে রেকর্ডেড কোর্স বা এই কোর্স সেই কোর্স অনেক টাকা, অল্প টাকাও দিয়ে দেয়। কিন্তু তারা আসলে নলেজ এরিয়া কতটুকু দিচ্ছে, নাকি 2 ঘন্টা খালি এমএস প্রজেক্ট কিভাবে শিখাবেন। আপনি এমএস প্রজেক্টটা এমএস প্রজেক্টটা অন করলাম, মাইক্রো সফটওয়্যারটা অন করলাম, সফটওয়্যারটা অন করে এই 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 টুলস, যেমন অটোক্যাড শিখছি, হ্যাঁ, লাইন এল ইন্টার লাইন, এই এই সেই আমরা এই যে ইনসার্ট করলাম এমএস প্রজেক্টে, এটাতে ইনসার্ট করে আমি যদি এমএস প্রজেক্টের একটা ফাইলের চিন্তা করি। আচ্ছা, এই ফাইল কি, আচ্ছা এখানে টাস্ক মোড, এখানে টাস্কের নাম এন্ট্রি করতে হয়, এটা কিভাবে ইন্টেন্ড এক্সটেন্ড করে, এখানে ডিউরেশন দিতে হয়, এখানে জ্ঞান চার্ট হয়, জ্ঞান চার্ট কিভাবে করে, এতটুকু যদি শিখাই দেয় 2 ঘন্টা 4 ঘন্টা সময় নিয়ে, আপনাকে হয়তো খুবই ইজি মনে হবে। বাট আমি কোর্সটা আসলে একটু এত ইজি রাখি নাই, আমি কোর্সটাকে একটু আমার মতো করে, আমি যে বিভিন্ন জায়গা থেকে যে নলেজ গুলো নিচ্ছি, আমার যে বাস্তব অভিজ্ঞতা, এবং যেটা আমি একদম মেগা প্রজেক্ট থেকে শুরু করে একদম প্রাইভেট ছোট ছোট 20 দিন, 15 দিন, 10 দিনের প্রজেক্ট করছি ইন্টেরিয়র। স্পেশালি আমার যখন ফার্স্ট জব ছিল ত্রিমাত্রিক, সো আমি এখানে 10 দিন 15 দিনের প্রজেক্টের প্ল্যান করছি। সো আমি এই টোটাল জিনিসটাকে দেখছি যে আমার এই সফটওয়্যারটা আপনি খুবই সহজে পারবেন ভাই, কিন্তু এটার সাথে আপনার এই নলেজ এরিয়াগুলো প্রয়োজন, তাহলে আপনি প্রপার প্ল্যানিংটা করতে পারবেন, বা প্রপার কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে টিমে কাজ করে আপনার ভূমিকাটা বুঝতে পারবেন, যে আপনার ইম্পর্টেন্স কি, আসলে কোন কোন জায়গায় আপনার ইনপুট দেওয়ার আছে, কোন কোন জায়গায় আউটপুট গুলো আপনার নেওয়ার আছে, এবং কি কি ডিসিশন মেকিং আপনি এই সফটওয়্যারটা করতে পারবেন। শুধু এমএস প্রজেক্ট একটা সফটওয়্যার, আপনি ইজিলি শিখতে পারবেন, ইউটিউবে ভিডিও দেখে আবার শিখতে পারবেন কিভাবে ইনসার্ট দেয়, দিয়ে দেয়। কিন্তু আমরা এই কোর্সটাকে একটু ডাইনামিক করার চেষ্টা করছি আমি পার্সোনালি, এবং আমার তো প্রিভিয়াস কোর্স গুলা থেকে আমার এই এই স্লাইড গুলো কিন্তু একদম মানে অনেকটা নতুন, অনেক আপডেট করছি। আমার প্রিভিয়াস ব্যাচে হয়তো আমার ওইখানেও কিছু নিজের ইয়ে ছিল, কমতি ছিল হয়তো, আমি এখন আপনাদের এবং আমার কোর্সগুলো অনেক ইন্টারেক্টিভ হওয়ার চেষ্টা করে, অর্থাৎ আপনার প্রজেক্টের গল্প আমি শুনি, আপনি কিভাবে প্ল্যান করছেন বা কিভাবে কাজ করেন সেই গল্প আবার এখানে ইনপুট করার চেষ্টা করি, সেভাবে প্রজেক্ট প্রতি ব্যাচ টু ব্যাচ এই এই রিসোর্স গুলো আরো আপডেট করার চেষ্টা করি, এবং আমরা গল্প আকারে শিখি। আপনাদের, আমরা যারা এনরোল হবেন বা যারা আমাদের এই প্রজেক্টে থাকবেন, তা আপনার প্রজেক্টের অনেক গল্প শুনবো, এবং আপনার প্রয়োজন আপনার প্রজেক্ট দিয়ে আমরা হয়তো এই কোর্সটা ইয়ে করবো। এই ছিল আমাদের আপনার একটা একজন একজন কমেন্ট করছে, কমেন্টটা হচ্ছে যে প্রজেক্টের জুমে কমেন্ট করছেন একজন, একজন কমেন্ট করছে ডিসকাস দা শুভ ঘোষ নামে, টোটাল কোর্স কন্টেন্ট এন্ড কোর্স ডিউরেশন ইন ব্রিফ। আসলে আমি কোর্সের যে কন্টেন্ট গুলো শেয়ার করছি, এগুলো আরো ফার্দার ডিটেলস আলোচনা করব। এখানে হয়তো সামারি আকারে আনছি 8টা কোর্সের আসলে 16 ঘন্টা, তো এখানে আসলে আমার 16 ঘন্টা দেওয়া সম্ভব না। 1-1.5 ঘন্টা যতটা পারছি আমি, আসলে শুক্রবার দিন আপনারা সবাই ব্যস্ত থাকেন, ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করছি 1 ঘন্টা আমি অনেকটা কভার আপ করতে। এবার আসেন আমরা আমি একটু দেখাচ্ছি আরো ডিটেলস, কোর্সের আউটলাইনটা দেখাচ্ছি, তারপর আমি কোশ্চেন অ্যান্সারে আসবো। আমি একটু দেখাচ্ছি, আমি একটু ফাইলটা ওপেন করে আপনাকে একটু দেখাচ্ছি আমাদের কোর্সের আউটলাইনটা। আচ্ছা, আমরা এই সুযোগে
পার্টিসিপেন্টের কোশ্চেন নিতে পারি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে সরাসরি কোশ্চেন করতে পারেন। আপনাদের কোনো কোশ্চেন আছে? এটা কয় মাসের কোর্স হবে আর সপ্তাহে কতদিন ক্লাস হবে একটু আমি আমি কোর্সের আউটলাইনটা একটু বলে দিই একটু শর্টলি। কোর্স আউটলাইনটা আমরা হচ্ছে এর আগে 6টা মডিউল নিয়েছি। তো আমি যেটা বললাম যে আমরা কোর্সটা আরেকটু মডিফাই করে আরেকটু আপডেট করার চেষ্টা করছি। আমরা 6টার মধ্যে যদি শেষ করতে পারি ভালো, আপনারা না শেষ করতে পারলে আমরা 8টা নিবো, হয়তো লাস্টে আরো কিছু। তো আমরা কোর্সটা এভাবে সাজানোর চেষ্টা করছি। টোটাল হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্টের কিছু বেসিক একদম এবং এক্সেলেও কিছু কাজ দেখাই আমি। তারপর হচ্ছে প্রজেক্ট প্ল্যান এবং ওয়ার্ক বেসড ডাব্লিউবিএস এর একদম আরো ডিটেলস, শুধুমাত্র ডাব্লিউবিএস নিয়ে আসলে একটা ক্লাস, তাহলে বুঝতেছেন আপনার ডাব্লিউবিএস টা কত ইম্পর্টেন্ট। স্মার্ট শিডিউলিং, ডিউরেশন, ডিপেন্ডেন্স এবং মাইলস্টোন নিয়ে কাজ করবো আমরা, এবং কি কি ডিপেন্ডেন্সি আছে এবং ডিউরেশনটা কিভাবে সেট করবো। রিসোর্স প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, আমরা যে 10টা নলেজ এরিয়ার কথা বলছি, যে আপনি যদি দেখেন কস্ট ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, স্কোপ ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা নলেজ এরিয়া আমরা আসলে কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রত্যেকটা নলেজ এরিয়া সম্পর্কে আমি নলেজ শেয়ার করার চেষ্টা করি। এবং এবং প্রজেক্টের যে মনিটরিং এবং প্রোগ্রেস পারফরমেন্স আছে সেটার জন্য আলাদা একটা সেশন, এবং রিপোর্ট, ড্যাশবোর্ড এবং কমিউনিকেশনের জন্য, এবং লাস্টে ফাইনালি আসলে ক্লোজিং, এবং আপনাদের যদি কোনো ইয়ে থাকে এবং প্রবলেম থাকে প্রবলেম সলভিং। তো আমরা এখন আসলে কোর্সটা একটু আগে 6টা মডিউল ছিল, এখন 8টা মডিউল, আমি 8টা সেশন নিব। সপ্তাহে হয়তো 2টা সেশন, তারপর তো আমিত ভাই এটা ফাইনালাইজ করবে আপনাদের কাছে কথা বলে, এবং আমার শিডিউল অনুযায়ী আমরা হয়তো 2টা সেশন, আমরা যদি 2টা সেশন করি 4 সপ্তাহ মানে 1 মাসই কোর্সটা শেষ হয়ে যায়। সো প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা যাই লাগুক, 1.5 থেকে 2.5 ঘন্টা ধরি, কারণ আসলে অনেক সময় আপনারা অনেক দ্রুত বুঝে ফেলেন, তখন কম সময়, এবং অনেক স্টুডেন্ট যদি এনরোল করেন তখন একটু সময় বেশি লাগে, অনেকে কোশ্চেন অ্যান্সার থাকে। তো এইভাবে আমরা চিন্তা করতেছি, তারপরে তো আমিত ভাই যদি আরো কিছু অ্যাড করতে চান। এই ছিল আসলে আজকের সেশন। তো আমিত ভাই আপনি এখন কোশ্চেন অ্যান্সার এবং সবকিছু নিতে পারেন। থ্যাংক ইউ, এই হ্যাঁ, ছিল আমার। থ্যাংক ইউ সঞ্জয়। এই আমরা অলরেডি জেনে ফেলছি যে আমাদের কোর্সটা আসলে 1 মাসের। তো এখানে 8টা ক্লাস হবে। আর সপ্তাহে আমরা সাধারণত 2টা ক্লাসই নেই, কারণ আহ, যদি সপ্তাহে একটা হয় তাহলে বেশিরভাগ সময়তেই আসলে কনসেন্ট্রেশন ধরে রাখা একটু ডিফিকাল্ট হয়। বাট যদি এমন হয় যে কোনো আহ, মানে ক্লাসের দেখা যাচ্ছে 4টা ক্লাস পরে যদি মনে হয় যে না একটু ব্রেক দরকার, তারপরে একটা ক্লাস দরকার, তখন ওটা ম্যানেজ করা যাবে। এই হচ্ছে ব্যাপার। আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? কোন সময় আসলে ক্লাসটা নিবেন, মানে সন্ধ্যার পরে না একটু দেরি করে, সেটা জানতে চাচ্ছিলাম। আমরা এর আগের আমাদের ব্যাচটা, এর হ্যাঁ, আগের হ্যাঁ, ব্যাচটা বলেন না। আমরা প্রিফার টাইম হচ্ছে 8 PM। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে হয়তো আমরা একটু পিছাবো, 8:30 এরকম সময় আমরা শুরু করতে চাচ্ছি আর কি। আচ্ছা, আর কোনো কোশ্চিন আছে আপনাদের? জি, আমার একটা কোশ্চেন ছিল। সেটা হলো, আপনাদের এখানে কোর্স ফি দেখানো আছে, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিছিলেন যে 6,000 টাকা। এটা কি ফিক্সড নাকি এটা একটু নেগোশিয়েট করা যাবে? নর্মালি এটা ফিক্সড। তারপরেও যদি আপনার ব্যক্তিগত কোনো কথা থাকে তাহলে আমাদেরকে ফোন দিয়ে জানাতে হবে। অলরেডি একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে মনে হয় না, 8,000 টাকা কোর্স ফি আসলে, 2,000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ, দেওয়া। 8,000 টাকা থেকে আমরা 2,000 টাকা অলরেডি কোর্স ডিসকাউন্ট দিয়েছি আর কি।
আর আমাদের এই কোর্স ফিটা আপনি ইচ্ছা করলে দুইবারে দিতে পারবেন, প্রথমে 50%, এরপরে কোর্সের 50% কমপ্লিট হলে বাকি 50%, এইভাবে আমরা নিয়ে থাকি। আর যদি আপনার ইচ্ছা হয় একবারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইনস্টলমেন্টটা হলে আমাদের ভালো হয়। হ্যাঁ, আমরা সাধারণত দুইবারেই নেই। প্রথমে 50% মানে নেই, তারপরে কোর্সের 50% ক্লাস কমপ্লিট হলে বাকি 50% নেই আর কি। সঞ্জয় দাদার কাছে একটা কোশ্চেন ছিল আমার। জি। আমি যদি এই কোর্সটা যদি ভালোভাবে শেষ করতে পারি তাহলে কি আমি অ্যাজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবো, নাকি আমাকে আরো কিছু জানতে হবে এটার পাশাপাশি? আপনি কি একদম মানে আপনার লাস্ট প্রফেশন যদি একটু শেয়ার করতেন, মানে কি পজিশন বা কত বছর ধরে এক্সপিরিয়েন্স বা কিছু একটা। আমি বর্তমানে আছি মাতারবাড়ি প্রজেক্টে অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে। এর আগে আমি কেএমজি প্রজেক্টে ছিলাম, তারপর যমুনাতে ছিলাম মোটামুটি 16 বছর 17 বছর হবে আর কি। তাহলে আপনি আসলে মানে প্ল্যানিং ইঞ্জিনিয়ার না হয়তো আপনি প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করবেন, মানে আপনার অনেক এক্সপিরিয়েন্স আসলে, ঠিক না? প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে আমি আসলে যেটা জানতে চাচ্ছি, মানে আপনার যে কোর্স আউটলাইনটা, এটা যদি আমি ভালোভাবে আমি বুঝতে পারি শিখতে পারি, তাহলে তো প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং যা করে আমরা তো তাই জানতে পারবো। আমি সেটাই জানতে চাচ্ছি অ্যাকচুয়ালি। মানে আসলে অবশ্যই সেটা তো জানতে পারবেন, এছাড়া আপনার যে 16 বছর এক্সপিরিয়েন্স সেটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে এইটা থেকে আপনার ওই নলেজ থেকে কিন্তু আপনি অনেক বেশি ইনপুট দিতে পারবেন। কারণ আপনি 16 বছর মানে কি 16 বছরের বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন ফেজ দেখেছেন। এখানে জাস্ট একটু নলেজ এবং সফটওয়্যারটা শিখলে আপনি কিন্তু মানে অনেক ভালো ইনপুট দেওয়ার কথা। ওকে, ধন্যবাদ। যেতে পারছি তো আমি, আশা করি। সো অবশ্যই পারবেন, এজ এ প্ল্যানিং ইঞ্জিনিয়ার হিসেবে আপনি কাজ, প্ল্যানিং ম্যানেজার হিসেবে কাজ করতে হবে। আপনি আপনি যদি এই সফটওয়্যারটা শিখে একটু প্র্যাকটিস করেন, আপনার তো প্ল্যানিং এর একটা নলেজ হয়ে গেল, মানে আপনি কিন্তু একটা ভিউজ এক্সপিরিয়েন্স, 16 বছর এক্সপিরিয়েন্স, মানে আপনি প্ল্যানিং করতেছেন। ওই যে কি মিশরের পিরামিড যে হয়েছিল তখন তো আসলে প্ল্যানিং ছাড়া আমাদের বাংলাদেশে হয়তো 5-6 বছর ধরে হয়তো প্ল্যানিং আলাদা করে টার্ম আসতেছে। এটা কি প্ল্যানিং হয়েছে না? মুখে মুখে প্ল্যানিং হয়েছে, মাথায় মাথায় প্ল্যানিং হয়েছে, বসেরা বৈশা বৈশা প্ল্যানিং করছে। আপনি 16 বছর এক্সপিরিয়েন্সে অনেক প্ল্যানিং করে প্রজেক্ট করছেন, কিন্তু হয়তো সফটওয়্যার সাজায় গুছায় করেননি। এই জিনিসটা যাতে আপনি এখন সাজায় গুছায় করা শিখাটা শিখে নেবেন, দেন হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমাদের তাহলে সেশনটা এখানে আমরা শেষ করতে চাচ্ছি। তো যে আহ, আমার একটা কোশ্চেন ছিল, লাস্ট একটা কোশ্চেন ছিল সঞ্জয় দার কাছে, জি। যে জি জি বলেন। দাদা, যে পিজিটি কোর্স যেটা আছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রজেক্ট জি জি। ম্যানেজমেন্টের, এটা মানে আমরা যদি এমএস প্রজেক্টটা জানি সেটার ক্ষেত্রে এটা কতটা হেল্পফুল হবে আর কি, না, ওই সেখানে তো কোর্সটার এমএস ক্ষেত্রে? প্রজেক্টটা ডিরেক্ট শিখাবে না, বাট আপনার এই যে থিওরিক্যাল আমি কিছু যে ডিসকাশন করলাম, অলমোস্ট জি এগুলাই আরো বিশদ আকারে ডিসকাস করবে আর কি। ধরেন ওই যে 6 মাসের বা 1 বছরের কোর্স, তো এটা 6 মাস না 1 বছর জি জানি। তো পিজিডি কোর্সে এই টার্ম গুলাই আমি যেই টার্ম গুলো নিয়ে আলোচনা করলাম, বা যেই 10টা নলেজ এরিয়া আমি মূলত আলোচনা করছি, এই 10টা নলেজ এরিয়া সব শিখাবে আসলে। 10টা, এই যে ও, 49টা প্রসেস, 10টা নলেজ এরিয়া যে 49টা প্রসেস, এই প্রত্যেকটা প্রসেসের আবার কিছু টুলস এন্ড টেকনিক আছে। জি টোটাল ডিটেলস টুলস এন্ড টেকনিক, আমি হয়তো টুলস এন্ড টেকনিকের তো এত ডিটেলসে যাব না। টুলস এন্ড প্রত্যেকটা টুলস এন্ড টেকনিকের আমি যদি এই যে 49টা যে নলেজ এরিয়া আছে, সেই নলেজ এরিয়ার জি টুলস এন্ড টেকনিক্স গুলো যে প্রত্যেকটা আরো ডিটেলস আছে না, ডেভেলপমেন্ট জি প্রজেক্ট জি জি এটা হয়তো আমি শিখাবো, বাট এটা আরো ডিটেলস, আর ওরা ওই যে 1 বছরের কোর্সে হয়তো আরো ডিটেলস শিখাবে। বাট এগুলাই আলটিমেটলি ঘুরে ফিরে এই বাইরে যাবে না, ভিজিটি কোর্স গুলাই। তার মানে এইটার পরে যদি আমরা ওইটা করি তাহলে আমাদের অনেক হেল্পফুল হবে আর কি। হ্যাঁ, তখন আপনি দেখবেন অনেক কিছু আপনি আগে থেকে জানেন, জি অ্যাডভান্টেজটা জি পাবেন আপনি। যেমন আমি পিএমপি কোর্স যখন করতে গেলাম, আমি তো আগে হচ্ছে এমএস প্রজেক্টের ট্রেনিং নিছি, এমএস প্রজেক্ট সফটওয়্যার জানি, ডাব্লিউবিএস কি জানি। যখন আমি এই কোর্সটা মানে এই পিএমপির যে ট্রেনিং করতে গেলাম, এই যে 49টা প্রসেস নিয়ে যখন পড়াশোনা করতে গেলাম, তখন আমি কিছু ট্রাম আগে থেকে জানি, স্পেশালি প্ল্যানিং এর সেকশনে তো আমি আগে থেকে জানি। তার মানে কি আমি বাকিগুলো নিয়ে কাজ করতে হচ্ছে শুধু, আমি প্ল্যানিং এ তখন এইগুলো জানি মোটামুটি। এই টার্ম গুলো হয়তো অনেক অনেক কিছু জানি, এবং আপনি আন্ডার গ্রাজুয়েট কিছু কিছু টার্ম জেনে আসছেন, যেটা এখানে আপনি রিপিট পাবেন। সো পিজিডি করেন বা মাস্টার যদি করেন কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে, দেখবেন এই কোর্স গুলাই ঘুরে ফিরে যারা কনস্ট্রাকশন ম্যানেজমেন্টে মাস্টার্স করেন, জি জি বুঝতে আলটিমেটলি পারছি। এখান থেকে অনেক 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 নলেজ রিপিট পাবেন। তখন দেখবেন ভালো লাগতেছে যে না, আমি আগে আগেই তো এই জিনিসগুলো জানি, ব্যাপারগুলো এমন না। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, যেমন জি আমি জি কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট মাস্টার্স করতে, আমার কিছু কোর্স আবার এটার সাথে রিলিভেন্ট, তো আমি মজা পাচ্ছি। আচ্ছা, এই টার্মগুলো তো অন্তত জানি। ডিটেলস তো আরো থাকবে, পড়াশোনার তো ডিটেলস, আরো ডিটেলস থাকবে, এবং এগুলো আপডেট হচ্ছে জি আরো। জি জি তখন আরো আপডেট করতেছে ওরা, পিএমআই আপডেট করতেছে। এখন মনে হয় 2025 বা এখন 25 চলতেছে, 26-এর দিকে হয়তো ওরা একটা নতুন এডিশন আনবে। ও, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ সবাইকে যারা জয়েন করছেন। আমার মনে হয় এই পর্যন্ত কিছু ছিল, এবং আপনাদের যদি আর কি পার্সন টু পার্সন কোনো হেল্প লাগে বা কোনো ইনফরমেশন লাগে আমাকে নক দিতে পারেন, এবং তামিদ ভাই আছে কোর্সের ব্যাপারে যা কিছু আছে আপনারা ডিসকাস করে নিতে পারেন। এবং আরো কেউ যদি আপনার ফ্রেন্ড সার্কেল সহ এনরোল হইতে চান, যে আমি আমার আরো দুইটা ফ্রেন্ড আমরা একসাথে এনরোল হবো, গ্রুপ করে এনরোল হবেন, এগুলোর ব্যাপারে তামিদের সাথে কথা বলতে পারেন। আমার তামিদ ভাই হয়তো এইখানে এই ভিডিওটা শেয়ার করে দিবে, কারণ আজকে হয়তো গ্রুপে দেখলাম অনেকেই ছিল, প্রায় 20 জনের মতো, সবাই তো জয়েন করতে পারে না, নানান প্রবলেম হতে পারে। গ্রুপে শেয়ার করে দিবে, দেন হচ্ছে এই রেকর্ড সেশনটা দেখে হয়তো অনেকে ডিসিশন নিতে পারবেন আপনারা। সো মানে এখানে করেন বা যেখানেই করেন, কোনো নলেজ আসলে বৃথা যাবে না, যারা আমাদের কন্টিনিউয়াস লার্নিংটা ইম্পর্টেন্ট। পিএমপি আসলে বা পিএমআই ইনস্টিটিউট কন্টিনিউয়াস লার্নিংটা আসলে প্রমোট করে, বা এজ আমরা যে ডাক্তারদের যেমন যেমন আমরা একটা সময় শুনতাম কি যে ডাক্তারদের পড়াশোনা শেষ নাই, ইঞ্জিনিয়ারিং এ পড়তে আইসা মনে হইতাছে যে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনা শেষ নাই। তো আমাদের এরকম আসলে, আমিও যে কোর্স করে বা কোর্স করাই শেষ করতেছি তা না। আমি যেমন টুকটাক পিএমপি প্রিপারেশন নিচ্ছি বা মাস্টার্স করতেছি রিলেভেন্ট করে। তো আপনার এই রিলেভেন্ট করে আপনার যে ক্যারিয়ার যেই দিকে, আমার আলটিমেট গোল হয়তো প্রজেক্ট ম্যানেজার হওয়া, বা আলটিমেট গোল হয়তো হয়তো প্ল্যানিং এর ম্যানেজার হওয়া বা লিড ম্যানেজার হওয়া। তো আমার কিন্তু এই রিলেভেন্ট জিনিসগুলো আমার নলেজ, এটা হয়তো অনেকে পিজিডি করতেছেন, আমার হয়তো সামনে পিজিডি করব। তো এই রিলেভেন্ট কোর্স গুলো আপনারা হয়তো এই যে যাই ইনভেস্টমেন্ট করবেন, রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ভালো আসে। তো আপনারা ডিসিশন নিতে পারেন, ডিসিশন নিয়ে এনরোল হইতে পারেন। এখানে হন, অন্য জায়গায় কারো কাছে ভালো লাগলে সেইখানে হন, হোয়াট এভার, লার্নিংটা কন্টিনিউ রাখেন। আসলে প্রফেশনের বাইরে গিয়ে একটু সারাদিন অফিস টফিস করে একটু চেষ্টা করেন 1-2 ঘন্টা আর একটু বেশি ডেডিকেটেড করে আর কি সময় দিতে, কারণ সামনে আসলে অনেক কম্পিটিশনের যুগ। অনেক ইউনিভার্সিটি, অনেক স্টুডেন্ট বের হয়, কয়জন কোয়ালিটিফুল কারা বের হয় বা কাদের এই নলেজ গুলো আছে, এটা ইম্পর্টেন্ট আসলে। এই ছিল আমার দিক থেকে কথা বলা। থ্যাঙ্কস তাহমিদ ভাই এবং যারা আজকে জয়েন করছেন, থ্যাংক ইউ অল। তাহমিদ ভাই ধন্যবাদ। আহ আপনাকেও ধন্যবাদ এবং যারা জয়েন করছেন সবাইকে ধন্যবাদ। আজকে এইখানেই আমাদের সেশনটা শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন এবং যত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করবেন তত তাড়াতাড়ি আমাদের কোর্সটা শুরু হবে। আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।